সুপ্রিয় দর্শক, শুরু হলো আপনাদের প্রিয় অনুষ্ঠান এসএটিভি সংলাপ। সঙ্গে আছি আমি মাহমুদ আল ফয়সাল। আজ আমরা আলোচনা করব রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে, এবং এই বিষয়ে আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সঙ্গে তিনজন অতিথি রয়েছেন। আমার ঠিক ডানে রয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, যিনি বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং আপনাদের টকশোর অতি পরিচিত মুখ। তারপরে রয়েছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, তিনি জাতীয় পার্টির প্রেসিডেন্ট সদস্য এবং একই সঙ্গে তিনি অতিরিক্ত মহাসচিবের দায়িত্ব পালন করছেন। আমার ঠিক বামে রয়েছেন একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আব্দুল হামিদ। আর আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে জুমে যিনি রয়েছেন তিনি হচ্ছেন মিয়ানমারে বাংলাদেশ দূতাবাসের সাবেক কূটনীতিক অবসরপ্রাপ্ত মেজর ইমদাদুল ইসলাম। আপনাদের সবাইকে আমাদের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমরা আগেই বলেছি যে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রাষ্ট্রের নিরাপত্তা। আমরা সবাই জানি যে ব্যক্তির চেয়ে দল আর দলের চেয়ে হচ্ছে দেশ বড়, কিন্তু ব্যক্তির স্বার্থে আমরা প্রায় যেটি করি সেটি হচ্ছে দল এবং রাষ্ট্রকে দুর্বল করে ফেলি। আমাদের জীবন কিন্তু খুব ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী জীবনে কত কি দরকার। যুগে যুগে আমরা দেখেছি অনেকেই ব্যক্তি স্বার্থকে জলাঞ্জলি দিয়ে কিংবা জীবনকে উৎসর্গ করে দেশ এবং দেশ মাটি মানুষের কল্যাণকে উপরে তুলে ধরে স্মরণীয় বরণীয় হয়ে আছেন। আমরা কি সেই পথে হাঁটতে পারি না? আমাদের জাতীয় যে নিরাপত্তা, সেই বিষয়টিও কিন্তু অনেক সময় ব্যক্তির কারণে নানাভাবে বিঘ্নিত হয়ে থাকে। তো আজকে আমরা আলোচনা করব, আমরা শুনব যে আমরা কেন ব্যক্তি স্বার্থে দল কিংবা রাষ্ট্রকে দুর্বল করছি। কি বলবেন আমাদের বিজ্ঞ আলোচকরা, তাদের আলোচনা শুনব। শুরুতেই ব্যারিস্টার রুমিন ফারহানা। আমাদের দেশ নিয়ে তো নানান ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। প্রতিবেশী ভারতের আমরা একটি শব্দ ব্যবহার করতে চাই, লোলুপ দৃষ্টি পড়েছে বাংলাদেশের উপর। তারা বাংলাদেশকে নানানভাবেই কিছুদিন আগে পানি দিয়ে তারা ডুবিয়েছে। যেসব এলাকায় কখনো বন্যা হয় না সেই এলাকায় আমরা বন্যা দেখেছি। এখন তারা প্রকাশ্যে নানাভাবে হুমকি দিচ্ছে, এমনকি সীমান্তে সেনা জড়ো করবার মতো কিছু ঘটনা ঘটছে। পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, আজকে একটি ফোন কল ফাঁস হয়েছে। ফাঁস হওয়া ফোন কল বৈধ নয়, কিন্তু কেউ যদি নিজেই নিজেরটা ফাঁস করে সেটাকে অবশ্য হুইসেল ব্লোয়ার বলা যায় কিনা এটা নিয়ে একটা তর্ক হতে পারে। সেখানে আমরা দেখলাম বাংলাদেশের যেই প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন কিছুদিন আগে, তিনি বলছেন আমি বাংলাদেশের কাছেই আছি, চট করে যাতে ঢুকে পড়তে পারি। এর চেয়ে বড় থ্রেট এই মুহূর্তে আমার মনে হয় বাংলাদেশের জন্য আর কোনো কিছু নয়। উনি যদি চট করে বাংলাদেশে ঢুকে পড়েন, তারপর কি পরিস্থিতি হতে পারে সেটা মোটামুটি আমরা একটা অনুমান করতে পারি। কারণ বাংলাদেশের ঠিক বর্ডারের কাছে থেকেই তিনি গত এক মাসে যা যা করেছেন বা তার নির্দেশে যা যা হয়েছে, কারণ অন অ্যান্ড অফ প্রায় তার বিভিন্ন নির্দেশ, বিভিন্ন কথা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াতে দেখি। তো সেখান থেকে আইডিয়া করা যায় যে শুরুতে একদম ডে ওয়ান থেকে সংখ্যালঘুদের উপর আক্রমণের যেই সংখ্যাধিক্য দেখানো হয়েছে ভারতের তরফ থেকে, তারপর তো একটার পর একটা কু করার চেষ্টা হয়েছে, জুডিশিয়াল কু করার চেষ্টা হয়েছে, বলা হচ্ছে সচিবালয়ে কু করার একটা পরিকল্পনা ছিল। আমরা দেখতে পাচ্ছি গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে ভীষণ রকম অস্থিরতা চলছে। এই সব কিছুর মূলে যদি আমরা বলি আমাদের পাশের দেশ এবং সেখানে যিনি বর্তমানে অবস্থান করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, তাহলে মনে হয় পাবলিক পারসেপশন যেটা সেটাই বলা হয়। আমি রিয়ালিটি কি সেটা জানি না, কিন্তু পাবলিক পারসেপশন অন্তত সেইটাই। আর আপনি যেটা বলছেন লোলুপ দৃষ্টি পড়েছে, লোলুপ দৃষ্টি আসলে দেখুন, আমি সবসময় একটা কথা বলতাম যে কূটনীতি তো আসলে চ্যারিটি না। আপনি আপনার দেশের স্বার্থ, মানুষের স্বার্থ সকল কিছু বিবেচনা করেই আপনি বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক উন্নত করেন কিংবা একটা ওয়ার্কিং রিলেশনশিপ বজায় রাখেন। গত কয়েক বছর বাংলাদেশে যে সরকার ছিল, গত কয়েক মেয়াদ বলাটা বোধহয় ভালো হয়, গত কয়েক মেয়াদে বাংলাদেশে যে সরকার ভোটে বিনা ভোটে ক্ষমতায় ছিল, তাদের বার্গেইন করবার জায়গাটা খুব পরিষ্কার এবং খুব ন্যারো ছিল। ন্যারোটা হচ্ছে এই, যে কোনোভাবেই হোক আমাকে ক্ষমতায় রাখতে হবে।
এর বদলে পোর্ট ব্যবহার করা থেকে শুরু করে ট্রানজিট বা করিডোর যেটাই আপনি বলেন সেটা দেয়া থেকে শুরু করে ভারতের বর্ডার কিলিংকে একেবারে চোখ বন্ধ করে ইগনোর করা, ভারতের পানি না দেয়া, তিস্তার পানি সহ 54টা অভিন্ন নদীর পানি নিয়ে কোনো রকম কোনো সমঝোতায় না আসা, এই সকল কিছুকে ইগনোর করা, এটা আমরা দেখেছি দীর্ঘ সময়। সুতরাং নতুন করে আসলে লোলুপ দৃষ্টি পড়েছে বিষয়টা বোধহয় সেরকম নয়। আসলে ভারতকে এভাবে ভাবতে অভ্যস্ত করা হয়েছে দীর্ঘ সময় ধরে, যে কারণে আমরা দেখেছি যে যখন শেখ হাসিনা পালিয়ে গেলেন তখন তার দলের নেতা কর্মীরা যারা দেশে রয়ে গেলেন তারা যতটা না হতচকিত হয়েছে, ভারত তার চেয়ে বেশি হতচকিত হয়ে গেছে। আমরা দেখলাম জয়শঙ্কর যখন পার্লামেন্টে অ্যাড্রেস করছেন তখন তিনি আসলে কি বলবেন এবং তার বডি ল্যাঙ্গুয়েজ, তার ফেশিয়াল এক্সপ্রেশন ওয়াজ সো ওয়ারিড অ্যান্ড হি ওয়াজ সো টেন্সড অ্যাজ ইফ ভারতের একটা সর্বনাশ হয়ে গেছে। এবং খুব মজার বিষয় হচ্ছে যখন পুরো বাংলাদেশ উৎসব করছে, আনন্দ করছে, তখন ভারতে একেবারে কংগ্রেস, বিজেপি থেকে শুরু করে সকল দল একসাথে এক মাথা হয়ে বসেছে যে শেখ হাসিনার ব্যাপারে তারা কি সিদ্ধান্ত নেবে, বাংলাদেশের ব্যাপারেও তারা আসলে কি করতে যাচ্ছে। এবং সেই সময় আমরা দেখলাম যে শেখ হাসিনাকে আশ্রয় দেয়া, নিরাপত্তা দেয়া, তার সকল রকম সুযোগ সুবিধার ব্যবস্থা করার বিষয়ে কংগ্রেস বা বিজেপিকে মতভিন্ন হতে দেখি নাই, তারা আসলে একমতই হয়েছেন এই বিষয়ে। অর্থাৎ এই বিষয়টা খুব পরিষ্কার যে ভারতের জাতীয় স্বার্থ বা রাষ্ট্রীয় স্বার্থে তারা যেমন সকল দলমত এক হয়ে যায়, একমত হয়, কারণ তারা বিশ্বাস করে বাংলাদেশের গদিতে শেখ হাসিনা থাকলে ভারতের উপকার হয়। ভারত তার বহু অন্যায্য, বহু মানে কি বলবো, বাংলাদেশের স্বার্থ বিরোধী কিন্তু ভারতের পক্ষে খুবই লাভজনক যে কোনো সিদ্ধান্ত তারা শেখ হাসিনাকে দিয়ে নেওয়াতে পারে। সুতরাং এই জায়গা থেকে আমি বলবো যে ভারত ঠিকই ছিল, ভারত তার পলিসি, তার কূটনীতিতে ঠিকই ছিল, তার দেশকে, তার মানুষকে সে প্রাধান্য দিয়েছে। মুশকিল ছিল বাংলাদেশকে নিয়ে। আপনি যে বিষয়টির প্রতি ইঙ্গিত করছেন সেটা হচ্ছে যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী সম্প্রতি 3 বাহিনীর সঙ্গে যেই কথাটি বলেছে, তারা এক ধরনের ইঙ্গিত ছিল যে যেভাবে ফিলিস্তিন ইয়েতে ইসরায়েলে কিংবা আপনার রাশিয়া ইউক্রেনে যেরকম হচ্ছে, তারা বাংলাদেশের ব্যাপারেও সেই ধরনের একটা ইঙ্গিত দিয়েছে। এখানে আসলে কয়েকটা দিক আমার মনে হয় বিবেচনা নেওয়ার ব্যাপার আছে। ভারতে বসে বিজেপির এই নেতা তার ভোট ব্যাংকে সুসংহত করা, তার মানুষকে শান্ত করা, তার মানুষের কাছে বার্তা দেয়া এবং একই সাথে বাংলাদেশের সরকার, এখন যে সরকারটি আছে, তাকেও একটি বার্তা দেওয়ার চেষ্টা করেছে। এখন বাংলাদেশ সরকারকে এই বার্তা দেওয়ার কারণটা কি, প্রশ্ন আসতেই পারে, কারণ বাংলাদেশ তো ভারতের উপর কোনো আগ্রাসন চালাবে বা এরকম কোনো ইঙ্গিত তো বাংলাদেশ সরকারের কাছ থেকে আসেনি, যে কারণে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলেছে যে আমি যতটা না মানে করবো তার চেয়ে বেশি অবাক হয়েছে অনেক বেশি, খুবই বিস্মিত হয়েছেন তিনি এবং বিস্মিত হওয়ার মতনই বিষয়টা কি, বিষয়টা হচ্ছে পিটিআইকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন তার কিছুদিন আগেই আমাদের প্রধান উপদেষ্টা, এবং সেখানে তিনি কয়েকটা ব্যাপার খুব পরিষ্কার করেছেন যে শেখ হাসিনা যদি ভারতে থাকতে চায় থাকতে পারে, সেটা শেখ হাসিনা এবং ভারতের বিষয়, মুখ বন্ধ করে রাখতে হবে। বাংলাদেশে অস্থিরতা তৈরির চেষ্টা যদি উনি করেন ওখান থেকে, সেটার সমুচিত জবাব বাংলাদেশ দেবে। 1, 2 হচ্ছে তিনি বলেছেন যে সংখ্যালঘু নির্যাতনের যেই ভয়াবহ, বিকৃত এবং মিথ্যাচার ভারতের মিডিয়া করছে সেটাকে তিনি কনডেম করেছেন, এবং তার কয়েকদিন আগেই তিনি কিন্তু বলেছেন যে দরকার হয় ভারতের মিডিয়া বাংলাদেশে আসুক, এসে নিজের চোখে দেখুক, সরজমিনে দেখুক যে কি অবস্থা বাংলাদেশের। 3 নম্বর তিনি যেটা বলেছেন, বর্ডার কিলিং। এই 15 বছর ফেলানি হত্যা থেকে শুরু করে প্রতি অল্টারনেট ডে 1-2টা লাশ বর্ডারে পড়েছে। আমরা সরকারকে কোনোদিন কোনো কথা বলতে শুনি নাই, হাসিনা সরকারকে। 15 বছরে ফর দ্য ফার্স্ট টাইম আমরা দেখলাম আমাদের প্রধান উপদেষ্টা শক্ত ভাষায় বলেছেন যে এই বর্ডার কিলিং আমরা মানব না। তার আগে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে পিঠ দেখানো যাবে না। তিস্তার বাণী নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা কথা বলছে। অর্থাৎ বাংলাদেশের মানুষের যে কনসার্নগুলো, বাংলাদেশের মানুষের যেই জায়গাগুলোতে আসলে তারা সরকারের কাছ থেকে শুনতে চায়, আশ্বাস চায়, একটা প্রোটেকশন চায় সরকারের কাছ থেকে, ঠিক সেই জায়গাগুলোই প্রধান উপদেষ্টা অ্যাড্রেস করেছেন। এবং মজার বিষয় হচ্ছে প্রধান উপদেষ্টা নরেন্দ্র মোদীর সাথে একটা সাইডলাইন বৈঠক করতে চেয়েছিলেন নিউ ইয়র্কে, সেটা কিন্তু সম্ভবত হচ্ছে না। তো সুতরাং ভারতের বার্তাও খুব পরিষ্কার, ভারত
আসলে হ্যাপি না। এবং ভারতের কংগ্রেস আসুক কিংবা বিজেপি আসুক, যতই আমি দেখছিলাম একজন সাংবাদিক শাহেদ আলম তিনি কথা বলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে। তো রাহুল বলছে যে না আমরা বলছে যে মানে এই বাংলাদেশের বিষয়ে কি তোমরা একমত? তো পাল্টা প্রশ্ন করছে তোমরা বলতে কারা বুঝাচ্ছ? বলছে কংগ্রেস এন্ড বিজেপি। বললো না আমরা কংগ্রেস, আমরা সবসময় গণতন্ত্রের পক্ষে। সবসময় যদি গণতন্ত্রের পক্ষে থাকতো কংগ্রেস, বলতে দ্বিধা নাই 2014 সালে এভাবে একতরফা নির্বাচন করে আওয়ামী লীগ টিকে থাকতে পারতো না। সুতরাং ভারতের ইন্টারফারেন্স ইন আওয়ার পলিটিক্স ইজ প্রিটি ওল্ড। জি, অনেক ধন্যবাদ। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপনার কাছ থেকে উর্দুতে একটা প্রবাদ আছে, পিনা কালি বাহানা চাইয়ে, সে মদ খাবেই, কিন্তু বাহানা হচ্ছে মদ না খেলে তার ঘুম হয় না। তো ভারতও এরকমই বাহানা খুঁজতেছে, নানা ইস্যুতে কথা বলছে এই বিষয়গুলো। আর আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনি বিস্মিত কিংবা অবাক হয়েছেন। এই বিস্মিত এবং অবাক হওয়ার মধ্যেই কি সীমাবদ্ধ থাকবে, নাকি আমাদের সার্বভৌমত্ব রক্ষায় আরও শক্ত কোনো প্রতিবাদ হওয়া দরকার? আমাদের সার্বভৌমত্ব কি এই মুহূর্তে এক স্টেক, মানে আমাদের ল্যান্ড কি কোনোভাবে ইন্ডিয়া গ্র্যাব করছে অ্যাট দ্য মোমেন্ট? না, এটা মোমেন্ট না। বাট ভারত বাংলাদেশ খুব ডেলিকেট একটা ইস্যু। ফার্স্ট হচ্ছে আমরা হিস্টোরিক্যালি মোগল সাম্রাজ্যের মধ্যে ছিলাম, ব্রিটিশ কলোনি ছিলাম, দেন পাকিস্তান হলাম। পাকিস্তান হওয়ার সময়ই ভারতের সাথে আমাদের একটা মতানৈক্য হয়েছে, আমরা গণভোটের ভিত্তিতে পাকিস্তানে হয়েছি, লড়কেলেঙ্গে পাকিস্তান। আবার সেই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে হলো, জেনোসাইড হলো, তখন আবার ভারতীয় আমাদেরকে 1 কোটি শরণার্থী থাকলো, ভারতের মুক্তিবাহিনী করতে হলো। ভারতের সেখানে স্ট্র্যাটেজিক্যালি বিশাল অ্যাডভান্টেজ হয়েছে, তারা পাকিস্তানকে অনেক পিছিয়ে যেতে পেরেছে। বাট ভারত সে সময় যদি আমাদেরকে সহযোগিতা না করতো, আমাদের 9 মাসের যুদ্ধটা হয়তো 90 বছর হতো, গাজা প্যালেস্টাইনের মতো হয়ে যেত, আর অনেক লোক মারা যেত। তো সেখানে তো একটা বন্ধুত্বের সূত্রপাত হওয়া উচিত ছিল। নানা কারণে সেই সম্পর্কটা কখনোই জনগণ টু জনগণ হয়নি। তো একটা বিষয় কি আপনি বলবেন, ভারত কি কেবল আমাদের স্বার্থেই আশ্রয় দেয়া কিংবা বাংলাদেশকে সহযোগিতা করেছেন, না তার নিজেরও স্বার্থ রয়েছে? এবং যেটি বললাম যে স্ট্র্যাটেজিক্যালি ভারত সেই মুহূর্তে পাকিস্তানকে অনেক পিছিয়ে দিতে পেরেছে যখন পাকিস্তান ভাগ হয়ে গেল। কিন্তু পাকিস্তান জেনোসাইড না করলে তো ইন্ডিয়া ভাগ করতে পারতো না। সো পাকিস্তান জেনোসাইড করেছে, ইলেক্টেড গভর্নমেন্টকে ক্ষমতা দেয়নি, সেজন্য বাংলাদেশ ভাগ হয়েছে। ইন্ডিয়া তখন সাপোর্ট দিয়েছে। আর 1 কোটি রিফিউজিকে যদি আশ্রয় না দিত তাহলে কি হতো? বঙ্গোপসাগরে চলে যেতাম আমরা। যখন আমরা এখন অনেক কিছু বলছি, কিন্তু বাস্তব কথা হচ্ছে ভারত একটা বিশাল ল্যান্ড, আমরা একটা ক্ষুদ্র ল্যান্ড, এবং আমাদের ল্যান্ডের আর কোনো বর্ডার নাই। মায়ানমার, যার সাথে আমাদের সম্পর্ক আরও বেশি খারাপ। তো কখনো যুদ্ধ লাগলে, কখনো ক্লাইমেট রিফিউজি হলে, কখনো বাংলাদেশ ডুবে যেতে গেলে আমরা আসলে কোথায় যাব? বঙ্গোপসাগরে একটা আইল্যান্ড তৈরি করতে হবে আমাদের এখন, অথবা সাগরে থাকতে হবে। এটা হচ্ছে রিয়েলিটি। সেকেন্ড রিয়েলিটি, ভারত তার কোনো প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখতে পারেনি। নেপালের সাথে পারেনি, ভুটানের সাথেও এখন হয়তো বা টানাপোড়েন, মালদ্বীপের সাথে পারেনি। বাংলাদেশের সাথে তার শেষ সম্পর্ক ছিল। এই মুহূর্তে বাংলাদেশ গভর্নমেন্টের সাথে আপাত দৃষ্টিতে সুসম্পর্ক নাই। তাতে ভারতের বিশাল অর্থনীতির খুব বেশি ক্ষতি কী হচ্ছে আমি জানি না, কিন্তু বাংলাদেশের তো কিছু ক্ষতি হচ্ছে। বাংলাদেশকে এখন জিনিসগুলো দামি টাকায় অন্য জায়গা থেকে আনতে হবে, আমাদের চিকিৎসার জন্য বিশাল টাকা ইনভেস্ট করে এখানে ইনফ্রাস্ট্রাকচার করতে হবে, যেটা হতে পারে হয়তো বা, কিন্তু অনেক দিন সময় লাগবে। এবং যেটা ঝুঁকি, সেটি হচ্ছে ফরেন ইনভেস্টমেন্ট যখন বাংলাদেশে আসবে, তারা খুব ডিপলি চিন্তা করবে যে যে দেশটি আমাদেরকে ঘিরে আছে সেই দেশের সাথে আমাদের রিলেশন পিসফুল নাকি পিসফুল না। আমেরিকা কানাডা যদি পিসফুল হতে পারে, বাংলাদেশ ইন্ডিয়া কেন পিসফুল হতে পারবে না? এটা কখনো একতরফা হবে না, দুতরফা হবে। তবে এখানে অনেক মিথিক্যাল কথাও বলা হয়। আপনিও যখন শুরুতে বললেন যে ভারত পানি ছেড়ে দিয়ে আমাদের বন্যা করে দিয়েছে, পানিকে কেউ ধরে রাখতে পারে নাকি? পানি তো যাবেই। এবং ভারতের সাথে আমাদের পানি নিয়ে প্রবলেম কখনো বন্যার না। ভারত যদি কোনো বাঁধ নাও দেয়, তাও এই পানি বাংলাদেশেই আসবে, বাংলাদেশ দিয়েই তো বঙ্গোপসাগরে যাবে। ভারতের সাথে আমাদের ক্রাইসিসটা হচ্ছে ড্রাই সিজনে, সেখানে আমাদের যে পরিমাণ পানি আসার কথা পানি আমরা পাচ্ছি না। ওইটার এগেনস্টে আমাদের ভয়েস রেজ করা প্রয়োজন। এখন ভারতের সাথে সম্পর্কটা কীরকম হবে? যুদ্ধাবস্থা, আগ্রাসী, মানে ভারত দুটো কথা বললে আমাদের দুটো বলতে হবে, ভারত বর্ডার ক্লিন করলে আমরা বর্ডার ক্লিন করব, এটা কিন্তু বাস্তবসম্মত না। আমাদেরকে ভারতের সাথে কখনোই নতজানু হওয়া যাবে না। তবে একটা সোভারিন দেশ হিসেবে আমাদের অবশ্যই পাল্লায় কথা বলতে হবে, কিন্তু এটাও মনে রাখতে হবে যে আমাদের কিছু ডিপেন্ডেন্সি রয়ে গেছে। ভারতের আমাদের উপর ডিপেন্ডেন্সি কি আছে? একটা ডিপেন্ডেন্সি আছে যে আমাদের ল্যান্ড যদি অন্য কোনো দেশ, অন্য কোনো সুপার পাওয়ার ভারতের বিরুদ্ধে ব্যবহার করে, বাংলাদেশের ল্যান্ড কেন অন্য কোনো দেশকে দিবে? অর্থাৎ আপনি যদি ভারতের সাথে যুদ্ধাবস্থায় যান,
তাহলে আপনাকে আপনার ল্যান্ড অটোমেটিক্যালি অন্য কোনো দেশকে ইউজ করতে দিতে হবে, হয়তো আপনি আপনার সোভারেন্টি হারাবেন। ইদার ওয়ে, যে সোভারেন্টির জন্য আপনি ভারতকে হস্টেল যাবেন বা যুদ্ধে যাবেন, ইট ইজ এ ভেরি ক্রিটিক্যাল ইকুয়েশন অ্যান্ড উই অল হ্যান্ডেল ইট মাচ ইমোশনালি অ্যান্ড পলিটিক্যালি। আপনি ভারত বিরোধী কথা বললে আপনি তীব্র জনপ্রিয়তা পাবেন, হই দেবে মানুষ, ভোট বাড়বে, কিন্তু বাস্তবতায় দেখা গেছে জিয়াউর রহমান কিন্তু ভারতে গেছে এবং জিয়াউর রহমানকে কিন্তু ভারত সেই সময় বলেছিল স্বাধীনতার বীর ঘোষক মোবারকজি দেশের সময়। সেই সময় একটা মজার ঘটনা ঘটেছিল যে যখন প্লেন থেকে নেমেছিল ঠান্ডার সময়, খালেদা জিয়া তার ব্ল্যাঙ্কেট আনেনি বা শাল আনেনি, তখন একজন ওখানে শাল ইনস্ট্যান্টলি দিয়ে দিল। পরের দিন পত্রিকা আসলো যে বাংলাদেশের একজন দেশপ্রেমিক সৈনিকের স্ত্রীর শাল পর্যন্ত নাই। তো ভারতে একটা বাস্তবতা যেটাকে চট করে অ্যাভয়েড করা যায় না। তবে একটা সোভারিন দেশ হিসেবে আমাদের অবশ্যই নিজের দেশের স্বার্থ, নিজের দেশের সোভারেন্টি, নিজের দেশের সেফটি সিকিউরিটি ভারতের সাথে সমানে সমানে পাল্লায় পাল্লায় নেগোশিয়েট করতে হবে। সেটা আমরা পারি না। কেন পারি না? বিকজ আমাদের ফরেন পলিসি কখনোই এক না। যেটা রুমিন ফারহানা বললেন, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার আগে অল পার্টি একত্রিত হয়ে নিজেরা রুদ্ধদ্বার বৈঠক করেছে, এবং যখন জয়শঙ্কর ভারতের ফরেন মিনিস্টার শেখ হাসিনা ইস্যুতে বা বাংলাদেশ ইস্যুতে একটা বক্তব্য দিলেন, যে বক্তব্যটা অনেকেই ওই পার্লামেন্টে অপোজ করতে পারতো, কিন্তু যেহেতু তারা আগেই কনসেনসাস নিয়েছে তারা অপোজ করেনি, এবং এই কারণেই ভারতের ফরেন পলিসি এক থাকে। আমাদের ফরেন পলিসিটা ABCD হয়ে গেছে। আরেকটা ব্যাপার আছে, ভারতে কিছু মিথিক্যাল ব্যাপার আছে। যেমন ভারত অনেক দিন বাংলাদেশকে মিনি পাকিস্তান বলতো, ভারত অনেক দিন বাংলাদেশকে এক্সট্রিমিস্ট বলতো। বাংলাদেশের মধ্যে যে এক্সট্রিম উদারতন্ত্র ইনক্লুশন আছে, এটা থেকে সুফিজমের দেশ, বুদ্ধিস্ট একটা ফিলোসফির দেশ, এটা যে চাইলেই ইসলামিস্ট বা আফগানিস্তান হবে না, করা যাবে না, ভারতের অনেকে এটা বিশ্বাস করে না। অনেকেই মনে করে আওয়ামী লীগ আছে, প্রগতিশীল আছে, আওয়ামী লীগ নাই, প্রগতিশীল নাই। এইটা ভারতের একটা রং বা এক্সট্রিম মিসকনসেপশন। এবং আমি মনে করি যে আওয়ামী লীগ ক্ষমতায় তো অনেকবারই ছিল না, ইনফ্যাক্ট বেশি সময় ক্ষমতায় ছিল না, 26 বছর 27 বছর। বাংলাদেশ তো ইসলামিস্ট হয়নি, আই মিন যে অর্থে এক্সট্রিমিস্ট অর্থে তারা বলে। এবং শাহেদ সাহেব সাংবাদিক, তার সাথে রাহুল গান্ধীর যে ছোট্ট কনভারসেশন, সেখানেও রাহুল গান্ধী বাংলাদেশ এক্সট্রিম হবে এমন একটি কনসার্ন জানালেন। ভারত বাংলাদেশ এক্সট্রিম হবে যদি বাংলাদেশের মানুষ এক্সট্রিম চায়। বাংলাদেশের মানুষ তো এক্সট্রিমিজম চায় না। আর যদি কেউ এক্সট্রিমিজম চাপিয়ে দিতে চায়, সেটা তো বাংলাদেশে কখনোই থাকবে না। যদি গণতন্ত্র থাকে, মত প্রকাশের স্বাধীনতা থাকে, যেটি নিয়ে আমি কনসার্ন, অ্যাট দ্য মোমেন্টে মত প্রকাশের স্বাধীনতা নাই, তাহলে এক্সট্রিমিজম কিভাবে হবে? সো আমরা অনুভব করছি, যেটা গতকাল ডক্টর ইউনূস বললেন, যে আপনারা মন খুলে সমালোচনা করেন। যদি মন খুলে সমালোচনা করতে পারি, মন খুলে কথা বলতে পারি এবং চাপিয়ে দেয়া না হয়, তাহলে কোনো দেশে এক্সট্রিমিজম কখনোই ইম্পোজড হয় না। তবে কিছুদিন আগ পর্যন্ত অনেক বিষয়ে কথা বলা যাচ্ছিল না, অনেক বিষয়ে অনেকে কথা শুনতে রাজি ছিল না। 16 বছরের পুঞ্জীবিত ক্ষোভ, দুঃখ, নির্যাতন স্বাভাবিক, কিন্তু এখন আস্তে আস্তে যখন সবাই কথা বলবে, যে সমাজে সবাই কথা বলবে আর যে সমাজে সবাই কথা শুনবে, সেই সমাজে কখনোই এক্সট্রিমিজম স্ট্যাবলিশড হবে না। তবে অনেকেই তো একদিনের জন্য হলেও তার আদর্শটাকে চাপিয়ে দিতে চায়। যারা কমিউনিস্ট পার্টি করেছিল তারা চেয়েছিল না কমিউনিস্ট পার্টি করবে বাংলাদেশকে, কর্নেল তাহের চেয়েছিল, মেজর জলিল চেয়েছিল, অনেকেই চেয়েছিল। আর সেভাবে যারা ইসলামিক তন্ত্রে বিশ্বাস করে তাদের অনেকেও চেতে পারে যে আমার তত্ত্বটা একদিনের জন্য হলেও বাংলাদেশে প্রতিষ্ঠা করব। সেটা বাংলাদেশের মানুষ যদি ভোটে তাদেরকে অ্যালাউ করে, তখন তারা পারবে, চাপিয়ে দিয়ে তো পারবে না। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা শুনবো ডক্টর মোহাম্মদ আব্দুল হামিদ আপনার কাছে। আমাদের ফরেন পলিসি হচ্ছে সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা নয়। যে বিষয়টি নিয়ে আমাদের দু বক্তাই কিন্তু এর আগে ফরেন পলিসির উপর আলোকপাত করেছেন। এখন যারা বন্ধুর মতো আচরণ করে না, শত্রুর মতো আচরণ করে, তার সঙ্গে আমাদের কি সম্পর্ক হওয়া উচিত? সবার সাথে বন্ধুত্ব বলতে হচ্ছে, আমরা যেটা বুঝি সেটা হচ্ছে বন্ধুর সাথে বন্ধুর মতো সম্পর্ক করব। শত্রুর সাথে তো আমি বন্ধুর মতো সম্পর্ক করতে পারবো না। সুতরাং কেউ যদি আমাদের সাথে, আমরা আমাদের সৌজন্য, সহানুভূতি, ভালোবাসা, উদারতা আমাদের পক্ষে যতটুকু সম্ভব ততটুকুই আমরা সেটা প্রকাশ করব। আপনি আমার বাড়ি আসলেন, আমি আমার সাধ্যমতো আপনাকে সৌজন্য দেখালাম, কিন্তু আপনি এসেই আমাকে অশোভন ভাষায় গালিগালা শুরু করলেন, অথবা আমার স্বার্থহানি হয়, আমার পরিবারের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজ করলেন, আপনাকে আমি বন্ধুর মতো গলা জড়িয়ে ধরবো? এটা স্বাভাবিক, এটা মানুষের রিফ্লেক্স অ্যাকশন, হয় না। তো সুতরাং আমাদের রাষ্ট্রীয় যে পলিসি, আমাদের যে ফরেন পলিসি, দ্যাট ইজ কোয়াইট ওকে। এটা
অনেক ভালো, অনেক দেশের চেয়ে ভালো, যে বাট এটার হচ্ছে আপ টু সার্টেন লিমিটস, যে আপনি যতক্ষণ পর্যন্ত আমার সাথে সম মনোভাব পোষণ করবেন, একই রকম আমাকে মর্যাদা দিবেন, আমি আপনাকে সম্মান করব, পারস্পরিক সম্মান এবং পারস্পরিক মর্যাদা, পারস্পরিক সৌহার্দ্য, পারস্পরিক ভ্রাতৃত্ব যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত ওই নীতি কার্যকর থাকবে। কিন্তু আপনি যদি নিজের সীমা অতিক্রম করে যদি গায়ে পড়ে যদি আপনি আমার উপর এসে যদি আমার সাথে ইয়ে করেন, তাহলে যেটা হয়েছে আমাদের এই যে জুলাই বিপ্লব যেটাকে আমরা বলি অগাস্টে এসে শেষ হয়েছে, কিন্তু আমাদের ছাত্র জনতা বলছে যে এটা বর্ধিত জুলাই, এটাকে 36 জুলাই হচ্ছে আমাদের বলা হচ্ছে নতুন স্বাধীনতার দিবস। আমার কাছে কনসেপ্টটা খুব ভালো লাগছে। ওদের এইটা না, ওরা যত কিছু টার্ম ব্যবহার করেছে, অতীতে আমরা যে সকল রাজনৈতিক টার্ম পেয়েছি বা শুনেছি সেগুলো কিন্তু একটাও ব্যবহার করেনি। ওইটার আদলেই হয়েছে কিন্তু ভিন্ন নামে, মার্চ টু ঢাকা, অথবা যেটাকে আমরা অবরোধ বলেছি সেই অবরোধ শব্দটা ওরা ব্যবহার করেনি, ওরা সম্পূর্ণ নতুন এবং খুব আকর্ষণীয় শব্দ ব্যবহার করেছে। তো এরকম একটা বিপ্লব যাদের পক্ষে ঘটানো সম্ভব, কেবলমাত্র এই বিপ্লবকে যদি আপনি মাথায় রাখি, তাহলে আমার মনে হয় যে আমার দেশের নিরাপত্তা কখনোই বিঘ্নিত হবে না। আপনি সোমালিয়ার দেখেন, যে সকল দেশে পুলিশও নাই, রাষ্ট্রের একটা অস্তিত্ব আছে কিন্তু আর কোনো বাহিনী নাই, কিছুই নাই, সে সকল দেশ এটা দেখুন আপনি জলদস্যুরা জাহাজ নিয়ে সোমালিয়ার বন্দরে, ওখানে সরকারের কাজ হচ্ছে এটা পাহারা দেয়া, জলদস্যুরা যাতে মুক্তিপণ ঠিক মতো আদায় করতে পারে। আমরা বলতে পারি যে সেখানে জনগণের কোনো ভাষাও নাই, জনগণের প্রতিবাদও নাই। 16 বছর নিষ্পেষণে থাকার পরে, মুখ বন্ধ থাকার পরে, 16 বছর পরেও যে জাতি এরকম বাস্ট করতে পারে এবং যেটা তারা দেখিয়েছে, ইটস এ ম্যাজিক। এখনও বিশ্বাস হয় না, এখনও গায়ে চিমটি কেটে দেখতে হয় যে যা দেখেছি, যা শুনেছি, যা দেখছি, এটা কি আসলেই কি বাস্তব না। সুতরাং আমার মনে হয় যে রাষ্ট্রের নিরাপত্তা, এই ছাত্র জনতা যতক্ষণ পর্যন্ত জীবিত আছে, পরবর্তী প্রজন্মকে তারা যে বীজ দিয়ে গিয়েছে, তারা যে উন্মাদনা দিয়ে গেছে এবং তারা যে সাহস জুগিয়েছে, আমার মনে হয় আমাদের রাষ্ট্র নিয়ে নিরাপত্তার অনিরাপদ বোধ করার কোনোই কারণ নেই। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে জুমে রয়েছেন মেজর ইমদাদ। আপনার কাছে শুনবো যে অতীতে মিয়ানমার লাখ লাখ রোহিঙ্গা আমাদের উপর চাপিয়ে দিয়েছেন, এখনও আবার নতুন করে আরাকান আর্মির নানা নির্যাতনের মুখে রোহিঙ্গারা বাংলাদেশের অভিমুখে ছুটছে। এর মধ্যে 10 থেকে 15,000 রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। নোম্যান্স ল্যান্ডে আছে অন্তত 70,000 রোহিঙ্গা। এই যে রোহিঙ্গার অনুপ্রবেশ, তাদেরকে যে কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না, সমস্যাটা কোথায়? আপনি মিয়ানমারে কূটনীতিক হিসাবে দায়িত্ব পালন করেছেন, আপনার কাছ থেকে এই বিষয়ে শুনব। ধন্যবাদ। আসলে মিয়ানমারে এই যে রোহিঙ্গা এবং রাখাইন যারা, তারা 1942 পর্যন্ত তাদের মধ্যে একটা প্যারিটি ছিল। সেই প্যারিটিটা ব্রিটিশরাই 1942-তে সেকেন্ড ওয়ার্ল্ডের সময় নষ্ট করেছে, কারণ রোহিঙ্গাদের তারা তাদের কাছে টেনেছিল এবং তাদের মধ্যে একটা বিভক্তি সৃষ্টি করেছিল এই যে রাখাইন এবং রোহিঙ্গাদের মাঝে। পরে ব্রিটিশরা যখন সেখানে উইথড্র হয়ে চলে আসলো, জাপানিজরা এসে আবার রাখাইনদেরকে রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যবহার করেছে। সেই থেকে তাদের মধ্যে সংঘাত, এইগুলি সন্ত্রাস বা মারামারি কাটাকাটি চলছে। ইদানিং যেটা হয়েছে, এই যে সংঘাত প্রবণ এলাকা, সেখানে আরাকান আর্মি, আপনারা নিশ্চয়ই জানেন, আরাকান আর্মি ইজ হিটিং অল দ্য ইন্টারেস্ট অফ, ওখানে যেই ভারতীয় যে স্বার্থ আছে সেটার উপরে তারা কিন্তু বিভিন্ন সময় আঘাত করতে, সেই প্ল্যাটাওয়া থেকে শুরু করে। কারণ আমাদের মনে রাখতে হবে, ওখানে কালাদান মাল্টিমোডাল মিলিয়ন ট্রানজিট প্রজেক্ট বলে একটা প্রজেক্ট ভারত নিয়েছিল। সেটা প্ল্যাটাওয়া, কলকাতা থেকে আপনার আকিয়াব থেকে প্ল্যাটাওয়া হয়ে তার 7 সিস্টারের সাথে যোগাযোগ, অর্থাৎ শিলিগুড়ি ন্যাককে অ্যাভয়েড করার জন্য, বিকজ শিলিগুড়ি নয়, ন্যাক ইজ ইন, তাদের জন্য যে অ্যাসেসমেন্ট সেটা হচ্ছে ইজ ইন ডেঞ্জার। ওদিকে নেপালের সাথে, একটু আগে আমাদের আলোচকরা বলছিলেন নেপালের সাথে যেমন ভালো সম্পর্ক নেই, পরিবর্তিত পরিস্থিতিতে তারা সেটা প্রেডিক্ট করেছিল কোনো সময় বাংলাদেশের সাথেও এক ধরনের এরকম সম্পর্কের টানাপোড়েন হতে পারে। এবং সেটা যদি হয়, শিলিগুড়ি ন্যাককে অ্যাভয়েড করার জন্য তারা কলকাতা, আকিয়াব এবং প্ল্যাটোয়া করেছিল। সেটা অলরেডি ব্যস্ত গিয়েছে আরাকান আর্মি যখন গ্র্যাজুয়ালি বা রাখাইন স্টেটে তাদের আধিপত্য বিস্তার করে যাচ্ছে, very smartly Myanmar army, they started using the Rohingyas against the Rakhine, অর্থাৎ আরাকান আর্মির বিরুদ্ধে। এখন রাখাইন আর্মি যখন, অর্থাৎ আরাকান আর্মি যত সামনের দিকে আসছে, রোহিঙ্গাদের মুখোমুখি হয়েছে এবং এই যে রতিডং বা পক্থ বা আপনার ম্রাউ, ওইসব অঞ্চল থেকে রোহিঙ্গাদেরকে তারা তাড়ানো শুরু করেছে এবং মূল কেন্দ্রবিন্দুর দিকে যখন আস্তে আস্তে আগাচ্ছে, অর্থাৎ সিটুয়ের দিকে,
এদিকে মংডো তাদের ওখানে তাদের যুদ্ধের দাবানলে এখন জ্বলছে। সেখানে অনেক রোহিঙ্গা যারা এখন রয়ে গেছে তাদের বসবাস। এই যে রোহিঙ্গা এবং রাখাইনের মধ্যে আবার যেটা মারামারি সম্মুখ যুদ্ধ এখন হচ্ছে, সেটা রিপ্রাইজাল হচ্ছে রোহিঙ্গাদের উপরে। তো সুতরাং রোহিঙ্গারা ওখান থেকে যে অঞ্চলগুলি এখন আরাকান আর্মির কবজায় যাচ্ছে, সেই অঞ্চলে তারা রিপ্রাইজালের শিকার হচ্ছে এবং তারা তাদের কোনো উপায় নাই, গত্যন্তর নাই, তারা আমাদের দিকে চলে আসছে। তবে এখানে একটা জিনিস আমি একদম শুরুতেই বলি, ব্যারিস্টার শামীম হায়দারকে আই অ্যাপ্রিসিয়েট। আমাদের এই দুর্ভাগ্য এবং লজ্জা, এটা আমরা অনেক কথা বলি ইমোশনাল হয়ে, যেটা ইউ ক্যান চুজ ইউর ফ্রেন্ড বাট ইউ ক্যানট চুজ ইউর নেইবার। ইউ ক্যান চেঞ্জ ইউর ফ্রেন্ড বাট ইউ ক্যানট চেঞ্জ ইউর নেইবার। সেখানে আপনি এখন আমি একটু বলি, সেখানে যেই কাজটা হচ্ছে, এই যে আমরা ভারতীয় সর্বদলীয় সংলাপের কথা বললাম, পার্লামেন্টে বক্তব্য, আমরা আমাদের রাজনৈতিক দলগুলোকে আজকে 7 বছর পেরিয়ে গেছে এই যে রোহিঙ্গার আমাদের দেশে আসছে, একবার কি কোনো ধরনের যৌথ কোনো সিদ্ধান্তর আলোচনা আমরা করেছি, সিদ্ধান্তে আসার চেষ্টা করেছি, বা কেউ বলেছে কোনো একটা আমাদের সম্মিলিত কোনো সিদ্ধান্ত রোহিঙ্গাদের ব্যাপারে নাই, কোনো একটা মেসেজ মিয়ানমারের প্রতি আমাদের নাই, আরাকান আর্মির প্রতি নাই, ওখানে যে সুডো আর্মি যারা আছে, এই যে এখন আপনার ফ্রেন্ডশিপ অ্যালায়েন্স যেটা আছে, উপর থেকে শান স্টেট থেকে শান আর্মি থেকে শুরু করে কাচিন আর্মি এবং আরাকান আর্মি যৌথভাবে যে অপারেশন চালাচ্ছে, তাকে আমরা কিভাবে ফেস করব? বা এই 12 লক্ষ রোহিঙ্গাকে কেউ যদি, এটা তো ইজ এ ভলকানিক, আপনি যে নিরাপত্তা, দেশ ও নিরাপত্তার কথা বলেছিলেন, আমাদের জাতীয় নিরাপত্তার সবচেয়ে সমূহ দুর্বিপাক দুর্যোগ আসতে পারে একমাত্র রোহিঙ্গা থেকে। আমাদের আভ্যন্তরীণ এমন কোনো বেশি শক্তি এখানে নাই যারা একেবারে উদ্গীরণ করবে, দেশ সরকার হয়ে যাবে। ইভেন ইন্ডিয়া উইল নট বি দ্যাট ইন্টারেস্টেড, কারণ বর্তমান জিও পলিটিক্সে বাংলাদেশে ইন্টারফেয়ার করার মতো এত বোকা ইন্ডিয়ান পলিসি মেকাররা না। আমাদের যেটা হবে সেটা হচ্ছে, এই যে রোহিঙ্গারা যে বসে আছে তাদেরকে অ্যান্টাগোনাইজ করে, সেটা বৃহৎ এই যে ট্রেড ওয়ার হবে, চায়না এবং ইউনাইটেড স্টেট ট্রেড ওয়ার হবে। চায়নার ওখানে বৃহৎ ইনভেস্টমেন্ট আছে, সেখানে তাদের ডিপ সি পোর্ট আছে, সেখানে তাদের গ্যাস ফিল্ড আছে, তারা সেখানে তাদের আছে, আপনার যেটা হচ্ছে তাদের সেকেন্ড লার্জেস্ট এনার্জি সাপ্লাই রুট হচ্ছে ফ্রম আপনার চকপিও টু তাদের ইউনান প্রভিন্স, সেইগুলির উপর আঘাত আসতে পারে। তখন কিন্তু এই রোহিঙ্গারা সেখানে ব্যবহৃত হবে। এই রোহিঙ্গাদেরকে যখন অ্যান্টাগোনাইজ করা হবে, এরা যদি যখন ফিলিস্তিনিদের মতো আচরণ করা শুরু করবে, তখন বাংলাদেশের নিরাপত্তা সম্পূর্ণ বিপর্যয়ের মুখোমুখি গিয়ে দাঁড়াবে। এই কথাটা আজকে আপনার এই অনুষ্ঠানে বলে রাখছি, আপনারা সাক্ষী থাকবেন। বাংলাদেশের নিরাপত্তার ব্যবস্থার যদি হুমকি হয়, বাংলাদেশ যদি বিপর্যস্ত হয় কোনোদিন, সেটা হবে রোহিঙ্গাদের কারণে। অন্য আভ্যন্তরীণ বিষয় আজকে আছে, কালকে আবার ঠান্ডা হয়ে যাবে। আমাদের রাজনীতিগুলি আজকে দল এটা, কালকে দল এটা, পরশুদিন দেখবেন আবার গলায় গলায় ভাব করে একই ধরনের সম্পর্ক পাতিয়ে গেছে। বাট কথা হচ্ছে, আমাদের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে আমাদের রাজনৈতিক দলগুলো কখনো সম্মিলিত একটা বাণী কাউকে দিতে পারে না। ভারতকে দিতে পেরেছে না, মিয়ানমারকে দিতে পেরেছে না, চায়নাকে দিতে পেরেছে না, ইউনাইটেড স্টেটসকে দিয়ে পেরেছে। আমাদের এখানে বাইরের কূটনীতিকরা আসে, আমাদের রাজনীতিবিদদের মধ্যে হানাহানি, দৌড়াদৌড়ি, মারামারি হয়ে যায় কে আগে গিয়ে তার সাথে কন্ট্যাক্ট করবে। দিস ইজ নট দ্য মেসেজ ফ্রম এ নেশন টু দ্য আদার নেশন। আমাদের যেমন ভারত আমাদেরকে মেসেজ দিয়েছে, উই আর ইউনাইট অ্যাবাউট দ্য শেখ হাসিনা। তো আমরা এখন কি করছি? আমাদের ইউনিটি কোথায়? আমাদের রোহিঙ্গার ব্যাপারে একটা ইউনিটি নাই, স্ট্যান্ড নিতে পারেনি। সুতরাং আপনার যেই প্রশ্নটা আপনি শুরুতেই যেটা করেছেন, দেশ এবং নিরাপত্তার ঝুঁকি আমার দৃষ্টিকোণ থেকে। তো এই মুহূর্তে আমাদের করণীয়টা কি? আপনি যে মেসেজটির কথা বললেন, এখন তো ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি অন্তর্বর্তী সরকার দেশে রয়েছে, এবং এই সরকার এই ধরনের সকল দলমতের সঙ্গে আলোচনা করে একটা গুরুত্বপূর্ণ মেসেজ কি দিতে পারে না? মেজর এমদাদ, আপনি শুনতে পাচ্ছেন? সম্ভবত সংযোগটিতে কোনো বিঘ্ন সৃষ্টি হয়েছে। আমরা একটা বিরতিতে যাব, বিরতির পরে এসে আবার আমরা মেজর এমদাদকে শুনব। সুপ্রিয় দর্শক, 1 মিনিট 40 সেকেন্ডের একটি বিরতি নিচ্ছি, আশা করি সঙ্গেই থাকবেন। বিরতির পর ফিরে এলাম এসএটিভি সংলাপে। সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করছি রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে, এবং শেষ মুহূর্তে আপনাদের কথা দিয়েছিলাম যে মেজর এমদাদের সঙ্গে, যিনি চট্টগ্রাম থেকে জুমে আমাদের এই স্টুডিওতে সংযুক্ত ছিলেন, এখনও তার সঙ্গে আমাদের সংযোগটি
পুনঃস্থাপিত হয়নি। এ কারণে আমরা স্টুডিওতে যে তিনজন রয়েছেন তাদের কাছে আলোচনায় ফিরব। মেজর এমদাদকে পাওয়ার সাথে সাথেই আপনাদের সামনে নিয়ে আসবো। ব্যারিস্টার রুমিন ফারহানা, আবার আপনার কাছে আসতে চাই। অনেকেই মনে করেন যে ভারতের সঙ্গে যুদ্ধ হলে আমরা পারবো না, বিশেষ করে যারা ভারতকে সমর্থন করে, অর্থাৎ আমি শব্দটি ভারতের দালাল বলেই অভিহিত করতে চাই। কিন্তু আমরা কিন্তু এই ধরনের ঘটনাও দেখেছি। বিডিআরের যখন বিডিআরের যখন মহাপরিচালক ছিলেন ফজলুর রহমান, তখন বাংলাদেশের সেনা ডিভিশন ছিল 5টি। সে সময়ে বিজেপি হত্যার পর বাসে করে তাদেরকে ঝুলিয়ে আনতে দেখেছি। দুঃসাহসী একটি কাজ তিনি করেছিলেন। এখন আমাদের সেনাবাহিনী 10টি ডিভিশন। আমাদের ভয় কিসের? ভারতের সাথে যুদ্ধে যেতে হবে কেন আমি ঠিক বুঝতে পারছি না। মানে ভারতকে আক্রমণ করার কোনো পরিকল্পনা কি বাংলাদেশ না, সরকারের করা সেরকম উচিত কিছু বা নয়। সাহায্য যদি করছে? আক্রমণ আসে, আক্রমণ যদি আসে, হ্যাঁ। দ্যাটস আ ভ্যালিড কোয়েশ্চেন। আক্রমণ আসবে কেন? দেখুন, আমরা তো যেটা দেখলাম, আপনারা যদি ফিলিস্তিন ইসরায়েলের কথা ধরেন, কিংবা আরেকটা যে উদাহরণ তারা দিয়েছে রাশিয়া ইউক্রেন, রাশিয়ার তো সমরাস্ত্র এবং তাদের যুদ্ধ সরঞ্জামের বিরাট ভান্ডার আছে। সেই তুলনায় ইউক্রেনের হাতে তেমন কিছুই নাই। কিন্তু যখন ইউক্রেনের ল্যান্ডের উপরে তারা আক্রমণ চালালো, তাকে কিন্তু নাকানি চুবানি খাইয়ে দিয়েছে ইউক্রেন, এবং সেটা এখনো চলছে। ইউরোপ আমেরিকা সবাই মিলে ইউক্রেনের পেছনে দাঁড়িয়েছে। সুতরাং এ ধরনের কোনো আগ্রাসন যদি ভারত চালাতে যায়, আমার মনে হয় ভারত সেই ভুলটি করবে না। আর দ্বিতীয় যে বিষয়টি, একটা তো হুমকি ডেফিনেটলি ভারতের তরফ থেকে এসছে। এটাকে আমি আসলে হুমকি বলবো, যদিও বলা হয় যে তার ইন্টারনাল পলিটিক্সকে মেনটেন করার জন্য, তার ইন্টারনাল ভোট ব্যাংককে সুসংহত রাখবার জন্য ইটস আ মেসেজ, বাট একই সঙ্গে এটাও তো সত্য যে যখন একটা প্রতিরক্ষা মন্ত্রী এ ধরনের কথা কোনো রাজনৈতিক সমাবেশ নয় বরং তার 3 বাহিনীর মধ্যে বলেন, তখন বিষয়টি আসলে ততটা আর রাজনৈতিক মেঠো বক্তৃতা থাকে না। এটা একই সঙ্গে নিজের দেশের বাহিনীগুলো এবং যেই দেশের প্রসঙ্গে কথা হচ্ছে সেই দেশকেও একটি মেসেজ দেয়। সেটার উত্তরে বাংলাদেশ সরকার, বর্তমানে যে উপদেষ্টা পরিষদ আছেন, তারা যথেষ্ট শক্তভাবেই জবাব দিয়েছেন এবং তারা ডে 1 থেকেই খুবই শক্তভাবে কথা বলছে। ভারতকে একটা বিষয় মনে রাখতে হবে, ভারতের দাদাগিরি বলেন বা ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সকলকে নিজের ব্যাকইয়ার্ড মনে করার যেই পুরাতন কৌশল আমরা দেখেছি, তাতে কিন্তু ভারত দক্ষিণ এশিয়ায় পুরোপুরি বন্ধুহীন হয়ে গেছে। এবং আপনি যদি একটু লক্ষ্য করেন, আমাদের প্রধান উপদেষ্টা বারবারই সার্ককে আবার শক্তিশালী করা, ইউরোপিয়ান ইউনিয়নের মতন একটা জোট হয়ে কাজ করার ব্যাপারে জোর দিচ্ছেন। আপনি যদি একটু ভারতকে দেখেন, আমার বন্ধু বলছিলেন যে নেইবার চেঞ্জ করা যায় না, এটা বাংলাদেশের জন্য যেমন সত্য, ভারতের জন্যও সত্য। ভারত চাইলেই তার পাশ থেকে পাকিস্তানকে সরিয়ে ফেলতে পারবে না। ভারত চাইলেই বাংলাদেশের 18 কোটি বৈরী জনগণ, যেই জনগণকে ভারত ক্রমাগত বৈরী থেকে বৈরীতর করেছে এবং শেষমেশ শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বৈরীতম করে ফেলেছে, সেই দেশকেও ভারত চাইলে সরিয়ে ফেলতে পারবে না। ভারত 2015 সালে নেপালের উপর যে অবরোধ দিয়ে তার জনগণকে যে পরিমাণ পিসড অফ করেছে, বিরক্ত করেছে, অসন্তুষ্ট করেছে, সেখান থেকে নেপাল খুব বেশি ভুলে গেছে নেপালের মানুষ, সেটা ভাবার কোনো কারণ নাই। হালে শ্রীলঙ্কাতে যেই সরকারটি এসছে সেটি খুবই চীনের দ্বারা প্রভাবিত একটি সরকার, এবং আসার সাথে সাথে মুইজু মেড ইট শিওর যে ভারত তার সৈন্য সামন্ত শ্রীলঙ্কা থেকে সরাবে। আমি তো আসলে চারপাশে ভারতের কোনো বন্ধু দেখছি না, এমনকি ভুটানও খুবই অস্থির হয়ে গেছে কি করে চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করা যায়, এবং তারা বর্ডার নিয়ে বোধহয় চীনের সঙ্গে একটি বৈঠকেও আলোচনাতেও যাবার জন্য চেষ্টা চালাচ্ছে। ভারতের বন্ধুটা কোথায়? ভারতের তো বন্ধু নেই। ভারত যে ধীরে ধীরে একা হয়ে যাচ্ছে, কর্নার্ড হয়ে যাচ্ছে, এটা ভুলে গেলে ভারত ভুল করবে। এবং ভারত যদি এই অঞ্চলে তার পারমাণবিক শক্তির মহড়া দেওয়ার চেষ্টা করে বা চিন্তা করে, আমার মনে হয় না তার চারপাশে যে দেশগুলো আছে তারা বসে থাকবে। বিশেষ করে পাকিস্তানের কথা এখানে বলাই যায়। দেখুন, ভারত আর পাকিস্তানের বৈরিতা নতুন না, এটা পুরাতন আদি বৈরিতা। হ্যাঁ,
এই আদি বৈরিতার পরেও ভারত কিন্তু সাহস করে না বর্ডারে একজনও পাকিস্তানি নাগরিককে হত্যা করতে। ইভেন নেপালের এক গৌরগোবিন্দ হত্যার জন্য অজিত দোভালকে মাফ চাইতে হয়েছে, ভারত সরকারকে মাফ চাইতে হয়েছে। কেন? নেপাল তো ছোট্ট একটা দেশ, বাংলাদেশের চেয়েও ছোট, একটা ল্যান্ডলকড কান্ট্রি, পাহাড়ি দেশ। তারপরেও তো নেপালের জনগণ এক কাতারে এসছে এবং সরকার জনগণের সঙ্গে রেজোনেট করে যে প্রতিবাদ করেছে, তার ফলশ্রুতিতে ভারতের মতন এত বড় একটি দেশকে ক্ষমা চাইতে হয়েছে। আপনার যদি নৈতিক শক্তি থাকে, আপনার যদি জনসমর্থন থাকে, আপনার ভিত্তিটা যদি হয় দেশের মানুষের সমর্থন, তাহলে আমার মনে হয় না ভয় পাওয়ার খুব বেশি কিছু আছে। 1971-এ কিন্তু আমাদের সেই অর্থে গেরিলা যুদ্ধই আমাদেরকে করতে হয়েছে, যার যা কিছু আছে সেটা নিয়ে আমরা কিন্তু মাঠে নেমেছিলাম। এর ফল পাকিস্তানকে ভুগতে হয়েছে, দেশ ভাগ হয়ে গেছে। এবং এই 24-এ খুব বেশি দূরের কথাও না, যেই অটোক্র্যাটকে মনে হয়েছিল কোনোভাবেই সরানো যায় না, কোনো অবস্থাতেই সরানো যায় না। আমার ভাই তো নাম না নিয়ে বললেন তিনি এখনো নিজেকে চিমটি কেটে দেখেন যে সত্যি কি চলে গেছে কিনা। এরকম একটি অটোক্র্যাটকে আমাদের ছোট ছোট বাচ্চারা তাদের আন্দোলনের মধ্যেই তো তাকে পালায়ে যেতে হলো। মানে ফর গড সেক, পালিয়ে যাওয়া হ্যাজ গট আ ডিফারেন্ট মিনিং। হ্যাঁ, পালিয়ে যাওয়া কিন্তু অলটুগেদার ইটস আ ডিফারেন্ট মেসেজ টু দ্য পার্টি, টু দ্য নেশন, টু দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি। সো এইরকম অবস্থায় মানুষের সমর্থন যদি থাকে, আমার মনে হয় না সেই সাহস তারা করবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা মেজর এমদাদকে সম্ভবত পেয়েছি। মেজর এমদাদ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, জি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার প্রশ্নটি ছিল, আপনি বলছিলেন যে কখনো রাজনৈতিক দলগুলোকে নিয়ে সমন্বিতভাবে কোনো উদ্যোগ নিয়ে সেই মেসেজটি পৌঁছানো হয়নি। এখন তো ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তী যে সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন বিজ্ঞজন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ যেখানে রয়েছেন, তিনি তো এখন যে দলগুলো রয়েছে তাদের সঙ্গে আলোচনা করে একটি শক্ত মেসেজ দিতে পারেন। আপনি কি মনে করেন? জি ধন্যবাদ। একই সাথে আমি এখানে আরেকটা জিনিস একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে উইথ দ্য চেঞ্জ সিচুয়েশন, অর্থাৎ যেই যেটা পরিবর্তনের মাধ্যমে যে নতুন একটা প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে, সেটা দিয়ে আমি কিভাবে রোহিঙ্গা সমস্যাটা রিজলভ করার একটা পথ আমি আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। সেটা হচ্ছে, এক সময়ে দেখা গেছে কি একদিকে চীন এবং ভারতের দুইটা বৃহৎ দেশের মধ্যে বৈপরীত্য ছিল, এখনো সেটা বিদ্যমান আছে। তো সেখানে রোহিঙ্গা সমস্যার জন্য বাংলাদেশ যখন ভারতের দ্বারস্থ হয়েছে, হয়তো চীন একটা ভুল বার্তা পেয়েছে, আবার যখন চীনের কাছে বাংলাদেশ অ্যাপ্রোচ করেছে খুব সিরিয়াসলি, তখন হয়তো ভারত এক ধরনের বার্তা পেয়েছে। মধ্যখানে ইউনাইটেড স্টেটসও তেমন করে এটাকে নিয়ে সিরিয়াস তেমন কিছু করে নাই। বর্তমানে যে পরিবর্তিত যেটা প্রেক্ষাপট, সেটা হচ্ছে বর্তমানে পাকিস্তান, বাংলাদেশ এবং চায়না এর মধ্যে আমার মনে হয় এক ধরনের একটা মানসিক একটা একই লেভেলে আসার এক ধরনের প্রবণতা বা এক ধরনের সম্ভাবনা এখন দেখা যাচ্ছে। সেটা যদি হয়, তাহলে রোহিঙ্গা সমস্যাটা মিয়ানমারের সাথে চীন এবং পাকিস্তান উভয় দেশেরই একটা খুব ভালো একটা সম্পর্ক আছে এবং পারস্পরিক তাদের মধ্যে ভালো বোঝাপড়া আছে। সেটা আমি মিয়ানমারে যখন ছিলাম তখনও দেখেছি পাকিস্তানিদের প্রতি মিয়ানমারের এক ধরনের সম্পর্ক খুব মন থেকে তারা, আমি জানি না সেটা হয়তো একসময় জেনারেল মোশাররফ ওখানে গিয়েছিলেন বা তাদেরও জেনারেল, এখানেও জেনারেল, ওখানেও জেনারেল, সেটা থেকেও ডেভেলপ করতে পারে। তো যেভাবেই হোক, সেটা চীন, পাকিস্তান এবং বাংলাদেশের যদি একই কাতারে এসে একই অ্যাপ্রোচ থেকে মিয়ানমারকে এখন অ্যাপ্রোচ করা হয় রোহিঙ্গাদের ব্যাপারে, আমার মনে হয় এখানে একটা নতুন পথ খুলে যাবে। আরেকটা জিনিস প্রফেসর ইউনূস গত পরশু দিনেই বলেছেন, তিনি অত্যন্ত দ্রুততার সাথে এটাকে প্রায়োরিটি বেসিসে রোহিঙ্গাদের উপরে উনি কাজ করে যাচ্ছেন এবং তৃতীয় একটা দেশে রোহিঙ্গাদের পুনর্বাসনের কথা উনি ইঙ্গিত দিয়েছেন, বলেছেন। তবে আমার এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা যদি এমন কোনো ইঙ্গিত এখনই দিয়ে বসি যে রোহিঙ্গাদের তৃতীয় কোনো দেশে সেখানে পুনর্বাসন করা হবে, তাহলে আরো অর্ধেক রোহিঙ্গা যে এখন বর্তমানে সেখানে রয়েছে তারাও একটা বাণী পাবে, কারণ সেখানে তারা সেই দুঃখ, কষ্ট, নির্যাতন, নিপীড়নের মধ্যে আছে।
দলে দলে আপনি সেখানে সীমান্তে যদি বলেন যে আমরা গুলি করে প্রত্যেককে মারবো, তারা মানবে না। এখন কিন্তু আরেকটা একজোটাস এমনই হবে, আমার মনে হয় না সেটা এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সেটা সম্ভব হবে। সুতরাং এ ধরনের কোনো পোক্ত বন্দোবস্ত না করে, আমি যদি এখনই বলি তৃতীয় কোনো দেশে নিয়ে যাব, কানাডাকে ইঙ্গিত করে বা আমেরিকাকে ইঙ্গিত করে বা অন্য কোনো বৃহৎ দেশকে ইঙ্গিত করে, তাহলে এটা কিন্তু একটা শঙ্কা এখানে জাগবে, শঙ্কা আছে। সেটা হচ্ছে বাকি রোহিঙ্গারা তাদের, কারণ তারা এমনি আসবে না, তারা আসবে তাদের নির্যাতন নিপীড়ন, এই যে মারামারি, এই যে কাটাকাটি, সেখানে গোলাগুলি প্রতিনিয়ত, সেটার থেকে বাঁচার জন্য দলে দলে বাংলাদেশের সীমান্তে এসে হাজির হবে। তখন বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার তার যে মৌলিক যেসব সংস্কারের বিষয় নিয়ে আছে, সেখান থেকে তখন তাকে বেশি করে দৃষ্টি নিবদ্ধ করতে হবে রোহিঙ্গা সমস্যার। এবং সেখানে যদি অন্য কোনো তৃতীয় দেশ আরো উস্কানি দেয়, তখন কিন্তু এটা আমাদের জন্য একটা অসহনীয় পর্যায়ে চলে যেতে পারে। এই কথাটা কিন্তু আমাদের নীতি নির্ধারকদের এখন থেকেই বিবেচনায় রাখতে হবে এবং সেটা ধরেই তাদের পথ চলতে হবে। অসংখ্য ধন্যবাদ মেজর এমদাদ। আবার ফিরবো আপনার কাছে, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপনার কাছে আবার আসতে চাই। একদিকে ভারত হুমকি দিচ্ছে, আর একদিকে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করছে। দুইটা হুমকির মুখে রাষ্ট্রের নিরাপত্তা রক্ষায় করণীয় কি? মানে ভারত অফিসিয়ালি হুমকি দিয়েছে এমনটি আমার চোখে পড়েনি, ফেসবুকে চোখে পড়েছে। সেটা তো বাংলাদেশও দিয়েছে, 7 সিস্টার আলাদা করে ফেলবে, 7 সিস্টার তছনছ করে ফেলবে। দ্যাট ওয়াজ এ রং অ্যাপ্রোচ। আপনি একটা দেশের নতুন সরকার গঠন করবেন, প্রতিবেশী একটা বড় দেশকে তার টেরিটরি নিয়ে মন্তব্য করে, এটা কোনো কূটনৈতিক শোভনীয়তা হতে পারে না। অ্যাট দ্য সেম টাইম ভারতকে মনে রাখতে হবে, বাংলাদেশে আন্দোলনের মাধ্যমে কে সরকার হলো, কি আন্দোলন হলো, এটা আমাদের আভ্যন্তরীণ বিষয় সম্পূর্ণ। অ্যাজ লং অ্যাজ বাংলাদেশ থেকে ভারতে কোনো উলফা অথবা ডসট্রাক অস্ত্র বা এই ধরনের কোনো কাজ করা না হচ্ছে, ভারতের বাংলাদেশ সরকারের ব্যাপারে নাক গলানোর কোনো প্রয়োজন নাই। না, আপনি যুদ্ধ শব্দটা বলে ফেলছেন। ক্যান উই ফ্যাদম এ ওয়ার? মানে একটা ওয়ার মানে কি? এত বড় একটা আন্দোলন হলো, 17 বছর 16 বছর পরে সে আওয়ামী লীগ পালিয়ে গেল, হাজার হাজার লক্ষ লক্ষ, এক পর্যায়ে কোটি মানুষও কিন্তু রাস্তায় নেমেছে এবং 2 থেকে 5 হাজার লোক মারা গেছে, সংখ্যাটা বলতে পারবো না। কিন্তু 71 সালে কত লোক মারা গেছে? তারপরে যুদ্ধ মানে কি, যুদ্ধটা কি, এটা আমরা খুব চিন্তা করতে পারছি না। ছোট দেশ বড় দেশ কোনো ব্যাপার না, যে দেশে জনগণ যুদ্ধে অংশগ্রহণ করে সে দেশ যে কোনো দেশের আর্মির সাথে যুদ্ধ করতে পারে, কখনো হারে না, কখনো হারে না। ভিয়েতনাম ইজ এক্সাম্পল। রাশিয়ান ফুল প্যাটার্ন থাকা সত্ত্বেও তালেবানরা রাশিয়াকে আফগানিস্তান থেকে বিদায় করে দিয়েছে টোটাল। এখন বাংলাদেশেও যখন কখনো যুদ্ধ লাগলে এদেশের মানুষ যদি একতাবদ্ধ থাকে, আমি মনে করি কোনো সুপার পাওয়ার বাংলাদেশকে হারাতে পারবে না। কিন্তু ওইটা তো কোনো ডিসকাশনের সূত্রপাত হতে পারে না। আর সংবিধান অনুযায়ী সংসদ না থাকলে আপনি যুদ্ধ করবেন কীভাবে? আপনার যুদ্ধে পার্টিসিপেট করতে এবং যুদ্ধ ডিক্লেয়ার করতে সংসদের অ্যাসেন্ট লাগবে, এটা সাংবিধানিক ম্যান্ডেট। বাস্তবতা ডিফারেন্ট। আমরা ওই লাইনে চিন্তা করার কোনো প্রয়োজন নাই। যেটা মেজর এমতাদ খুব নাইসলি বললেন যে আমাদের সমস্যাটা মায়ানমার, আর আমাদের সমস্যাটা খুব বিনয়ের সাথে বলবো কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ করে গেছেন। যখন পাকিস্তান ভাগ হলো, এ বিষয়ে আমি কিছু বইপত্র পড়েছি, তখন বাংলাদেশটা যেভাবে ম্যাপ করা হয়েছিল দ্রুত পাকিস্তান করার জন্য, এটা হতে পারে কায়েদে আজম জিন্নাহ সাহেব ক্যান্সারে আক্রান্ত ছিলেন, উনি খুব মারা যাওয়ার আশঙ্কা করছিলেন, তাড়াহুড়ো করে পাকিস্তান করেছে, অথবা পাকিস্তান নাও হতে পারে, উনি এমনভাবে একটা পূর্ব বাংলা তৈরি করেছেন যেটা জিওগ্রাফিক্যালি আর কোনো কানেকশন নাই। অথবা আমাদের দার্জিলিং আমাদের সাথে থাকার কথা ছিল, বর্ধমান আমাদের সাথে থাকার কথা ছিল, আসানসোল আমাদের সাথে থাকার কথা ছিল, এগুলো ছাড়াই বাংলা একটা ছোট প্রভিন্স হয়ে গেছে সেই সময়। নাও এখন মায়ানমারে যদি একটা ধাক্কা আবার রোহিঙ্গাদের আসে, ডক্টর ইউনূস বললেন যে তৃতীয় একটি দেশে তাদেরকে করা হবে। কোন দেশ সেটা হতে পারে? নতুন কোনো দেশ তৈরি করা হতে পারে মায়ানমারের ভিতরে। এটা এত সহজ ব্যাপার না। আমি 2-3 বছর আগেই বলেছিলাম যে গতিতে মায়ানমার রিপেট্রিয়েট হচ্ছে, এই গতিতে 63 বছর লাগবে। আমরা একটা হিসাব করেছিলাম যে এইভাবে 100-200 করে গেলে এটার সমাধান ইভেনচুয়ালি একটা গ্লোবাল যুদ্ধ ছাড়া, ইউএন ছাড়া হবে না। সেখানে প্রবলেম হচ্ছে ভেটো চলে আসে, ভেটোর কারণে হচ্ছে না। আর ফরেন পলিসি ডায়নামিক্সে বেসিক্যালি যেটা খুব স্ট্রেট কাট বোঝা যায় যে একটা সম্ভাবনা আছে যে বাংলাদেশ ইস্যুতে ভারত, রাশিয়া, চায়না এক ধরনের অবস্থান নিবে বা ডিস্টেন্স মেনটেন করবে অথবা দূর থেকে দেখবে, আর ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা, ব্রিটিশ এবং অন্যরা একটা অন্য দৃষ্টিভঙ্গিতে দেখবে। তো এইটা আমাদের জন্য একদিকে যেমন একটা
স্বস্তির বার্তা আছে যে কিছু সুপার পাওয়ার বাংলাদেশকে সাপোর্ট দিবে, আবার অস্বস্তির ব্যাপার হচ্ছে আপনার আশেপাশের যারা আছে তাদের সাথে আপনার ডিস্টেন্স ক্রিয়েট হচ্ছে। তো সেক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে আমার দেশের ব্যাপারে তুমি নাক গলাবা না, তোমার দেশের ব্যাপারে আমি নাক গলাবো না। এই রুলস অফ নন এঙ্গেজমেন্টটা একদম ফার্মলি স্ট্যাবলিশ করতে হবে এবং যেটি প্রয়োজন একটা ঐক্যের আহ্বান দিতে হবে এই ইস্যুগুলোতে, একটা ন্যাশনাল ডায়ালগ এবং ন্যাশনাল চার্টার করতে হবে যে তুমি যে পার্টি করো, তুমি এমপি হও, মন্ত্রী হও, হারো, যেতো, যা আবার হবে, এইটা হবে আমাদের ন্যাশনাল চার্টার। রোহিঙ্গা ইস্যুতে আমরা স্ট্রং ভাষায় কথা বলবো। চায়না বা মায়ানমার বা কোনো দেশ তো রোহিঙ্গা ভারতে ঢোকানোর সাহস পায়নি, বাংলাদেশে কেন পেয়েছে? কারণ আমরা দুর্বল। অসংখ্য ধন্যবাদ। আমি একটু ডক্টর হামিদ, আপনি যদি একটু বলেন এই ইস্যুতে রোহিঙ্গা এবং সার্বিক প্রেক্ষিত নিয়ে। গুণীজনেরা বলেছেন, আবার মেজর এমদাদও বলেছেন, আপা বলেছেন, আমার মনে হয় না যে এখানে আর নতুন করে আমাদের কিছু বলার আছে। তবে আমি সবসময় ম্যাজিকে বিশ্বাস করি, ম্যাজিকের প্রত্যাশায় থাকি আমরা। এই যেমন কিছুক্ষণ আগে বললাম যে 5ই আগস্টে যেটা হয়েছে সেটা আমরা জুলাই মাসের শেষের দিকেও বা জুলাই মাসের শুরুতেও আমরা এটা বুঝতে পারিনি, কল্পনাও করেন, দূর কল্পনায়ও আসেনি। সুতরাং রোহিঙ্গা যে ইস্যুটা আপাতত খুব দূর অতিক্রম্য মনে হচ্ছে, যেটা খুবই জটিল একটা সমস্যা মনে হচ্ছে, কারণ বৃহৎ শক্তিগুলোর প্রত্যেকেরই আলাদা আলাদা স্বার্থ আছে, স্বার্থের সংঘাত আছে। যেহেতু স্বার্থের সংঘাত আছে সেহেতু তাদের স্বার্থ যতক্ষণ না এক বিন্দু মিলিত হবে, যেটা সম্ভাবনা নাই। কিন্তু মেজর এমদাদ কিন্তু একটি গাইডলাইনের কথা বলেছেন, একদিকে চীন আর একদিকে পাকিস্তান, মাঝখানে বাংলাদেশকে নিয়ে যদি কোনো উদ্যোগ নেওয়া সম্ভব হয়। আগে কিন্তু এটি বিবেচনায় ছিল শুধুমাত্র চীন এবং ভারতের কথা বলা হতো, এখন মেজর এমদাদ পাকিস্তানের কথা বললেন, পাকিস্তান, বাংলাদেশ এবং চায়না উদ্যোগ নিলে। আমি ওনার সাথে এই কারণে একমত না যে পাকিস্তানের সাথে বাংলাদেশের নতুন সরকারের এমন কোনো সম্পর্ক তৈরি হয়নি, অথবা যারা পরবর্তীতে কারা আসবে নির্বাচিত সরকার হিসেবে আমরা জানি না। পাকিস্তানের সাথে আমাদের এমন সম্পর্ক নাই, ছিল না এবং ভবিষ্যতে দৃশ্যমানও না, যেটার কারণে পাকিস্তান বাংলাদেশের প্রতি প্রীত হয়ে ভালোবেসে মানে মিয়ানমারের সাথে আমাদের মানে বৈরিতা শেষ করার জন্য একটা উদ্যোগী ভূমিকা পালন করবে। পাকিস্তান নিজেই এখন সংঘাতপূর্ণ। পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা আপনি জানেন ভালো মতোই, যে তাদের রাজনৈতিক সংঘাত বাংলাদেশের চেয়ে কোনো অংশেই কম নয়, বরং আরও বেশি। বাট সেখানে মিলিটারির একটা সে আছে বলে সেখানে ছাত্ররা ওই অবস্থায় যেতে পারেনি। কিন্তু বাংলাদেশে কিন্তু আমরা এরকম কিছু নাই। সুতরাং আমরা মনে করি যে না, আমরা পাকিস্তানকে এখানে অন্তর্ভুক্ত করে খুব দ্রুত কোনো কিছু আমরা আশাও করি না, এবং এই আশা করাটা আমি মনে করি যে এটা ভুল একটা চিন্তা হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমাদের এই আলোচনা চলবে, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আশা করি সঙ্গেই থাকবেন। আজকে আমাদের বিষয়বস্তু রাষ্ট্রের নিরাপত্তা। আমরা মিয়ানমার এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করছিলাম। চট্টগ্রাম থেকে আবার আমাদের সঙ্গে সংযুক্ত হচ্ছেন মেজর ইমদাদুল ইসলাম। মেজর ইমদাদ, আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি, হ্যাঁ শুনতে পাচ্ছি, ক্লিয়ার একদম। এই যে আমাদের আরেক অতিথি আপনার সঙ্গে পাকিস্তান ইস্যু নিয়ে ডেফার করলো, আপনার কি কিছু বলবার আছে? না ধন্যবাদ। ডিফার করা যায়, বাট সম্ভাবনা কিন্তু সবসময় থাকে। হিডেন থিঙ্ক অ্যান্ড আনথিঙ্কেবল, জিও স্ট্র্যাটেজিতে একটা কথা আছে, তারাই পারে যারা হু ক্যান থিঙ্ক অ্যান্ড আনথিঙ্কেবল। এটাই মাথায় রাখতে হবে। যেটা এক্স পেপার যদি আপনি পড়েন, সোভিয়েত ইউনিয়নের পত্তনের এক্স পেপারে কিন্তু এই জিনিসটাকে হাইলাইট, কেউ চিন্তা করেন সোভিয়েত ইউনিয়নকে পিছন থেকে এসে দিবে। কূটনীতি এবং জিও স্ট্র্যাটেজিতে ইউ আর দ্য মাস্ট ওয়েন ইউ ক্যান থিঙ্ক অ্যান্ড আনথিঙ্কেবল. So let's we think and unthinkable. Let's we resolve the Rohingya problem with the আমি যাদের কথা বললাম তাদেরকে দিয়ে একটা সম্ভাবনা এখানে আছে। এবং কেন সেটা আমি বলেছি, মিয়ানমারের সাথে একটা, তাদের সাথে একটা এই যে সাইকিক একটা যে রিলেশনশিপ, সেটা কেন সেটাও আমি বলেছি। সেটা হচ্ছে তারা 1-to-1 জেনারেলস টু জেনারেলস তাদের যে রিলেশনশিপটা ডেভেলপ হয়েছে ফ্রম দ্য জেনারেল নেওয়িন ডাউন টু দ্য আইয়ুব খান, এবং পরে জেনারেল মুশারফ অ্যান্ড দ্য জেনারেল তাসওয়ে, এবং সাবসিকুয়েন্টলি বর্তমানে যে জেনারেল যিনি আছেন দ্য সিনিয়র জেনারেল মিয়ং, তার সাথে পাকিস্তানের জেনারেল যেই সম্পর্ক যেগুলো আছে, উই ক্যান এক্সপ্লোর ইট, উই ক্যান এক্সপ্লয়েট ইট। আমি সুইপিংলি আই ক্যানট সে দ্যাট ইট ইজ নট পসিবল অর ইট ইজ পসিবল, বাট উই ক্যান লেটস উই থিঙ্ক ওয়েদার উই ক্যান ডু ইট অর নট। ইফ উই ক্যান ফেল দেন নো প্রবলেম। আমরা 7 বছর তো ফেল করে আসছি। নতুন যদি একটা অ্যাপ্রোচ আমরা খুঁজে পাই, লেটস উই এক্সপ্লোর ইট অ্যান্ড উই রিজলভ ইট, উই ট্রাই টু, হোয়াট ইজ দ্য হার্ম ইফ উই ক্যান ট্রাই।
জি, দ্যাট ইজ মাই প্রপোজিশন অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ মেজর এমদাদ, আপনাকে আমরা বিদায় জানাতে চাই। আপনি ভবিষ্যতে আবার কোনো শোতে আমাদের সঙ্গে থাকবেন সেই প্রত্যাশা রাখছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা ফিরতে চাই ব্যারিস্টার রুমিন ফারহানা। জাতীয় নিরাপত্তার বাইরেও আরও দু একটি বিষয় কাজ করে। আমরা তো মূল্যবোধ জলাঞ্জলি দিচ্ছি আসলে। রাজনৈতিক নেতৃত্ব হবে মানুষের রোল মডেল, আমরা সেটা প্রত্যাশা করি, কিন্তু তারা টাকা পাচার করে বাইরে। তারা কোন মডেল হচ্ছে, এটা কি প্রত্যাশিত? আমি আপনার এই প্রসঙ্গে আসার আগে আমি আমার ভাইয়ের সাথে একটা ব্যাপারে একটু ডিফার করতে চাই। আমরা দেখেছি 7 সিস্টার্সের ব্যাপারে হুমকি দেওয়া হয়েছে, চিকেন নেকের ব্যাপারে হুমকি দিয়েছে, কিন্তু কারা দিয়েছে? কিছু ছাত্র, সমন্বয়করা কি কেউ দিয়েছে? একজন দুজন গভর্নমেন্ট ফর্মালি দেয়নি, গভর্নমেন্ট কিন্তু দেয়নি। কিন্তু যখন একটা দেশের প্রতিরক্ষা মন্ত্রী সেই ইস্যুতে এই ধরনের রিয়াকশন দেখায়, কোথায়? মাঠের বক্তৃতায় নয়। আমাদের ছাত্রদের হুমকি কিন্তু ছিল মাঠের বক্তৃতায়, এবং তারা কোনো রেসপন্সিবল পজিশনও হোল্ড করে না। বাট একজন প্রতিরক্ষা মন্ত্রী যখন তাদের ইন্টারনাল মিটিংয়ে এই কথা বলেন, তখন বিষয়টিকে আসলে খুব হালকাভাবে দেখবার কোনো সুযোগ নাই। তবে একই সাথে আমার কাছে এটাও মনে হয়েছে যে ভারত শুধু যে হাসিনার পলায়নে বা হাসিনার স্টেপ ডাউনে হতচকিত হয়ে গেছে তাই না, তাদের মধ্যে এক ধরনের অস্থিরতা এবং রাগও আমরা দেখতে পাচ্ছি। ধরুন, এই যে গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলোতে ভয়াবহ রকমের গোলমাল চলছে, গাজীপুর, সাভার, আশুলিয়া, আমাদের মধ্যে 2144টার মতন ফ্যাক্টরি আছে, তার মধ্যে 200-র উপরে ফ্যাক্টরি বন্ধই হয়ে আছে, এবং দেখা গেছে যে তাদের বেতন ভাতাও মোটামুটি ক্লিয়ার আছে, এবং এক একটা ফ্যাক্টরি এক একটা নতুন নতুন ইস্যুতে আন্দোলন করছে। যখন আপনি এক দফা দাবি মানছেন, তখন নতুন করে দাবি গজিয়ে উঠছে। সেই দাবিগুলো আসলে জীবনে কোনোদিন তারা করে নাই। এতদিন শুধু মজুরি বৃদ্ধি, মজুরি বৃদ্ধি, মজুরি বৃদ্ধি এই শুনে এসছি। আর শেখ হাসিনাও তার স্বভাব সুলভভাবে বাড়িয়ে দিয়েছি, করে দিয়েছি, এই করে গেছেন, সবই উনিই করে দিয়েছেন। কিন্তু এখন দেখা যাচ্ছে যে তাদের বাহানা বা চাহিদা বা দাবির কোনো সীমা পরিসীমা নাই। এতে যেটা হচ্ছে, আমাদের $44 বিলিয়ন পার ইয়ারের যে রপ্তানির বাজার, সেই বাজারটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং এই শ্রমিকদেরকে অস্থির করে, উত্তেজিত করে, টাকা ছড়িয়ে কারা যে এটার লাভের ফসল ঘরে তুলতে চাইছে, এটা বোঝাটাও খুব অবাক হওয়ার খুব রকেট সায়েন্স না। আমাদের পাশের দেশে ইতিমধ্যে শোনা যায় যে রপ্তানি 15% ইনক্রিজ করে গেছে, এবং এই বাজারগুলো তো আসলে ভারতের কাছেই যাবে। ভারত বসেই আছে এই বাজার নেওয়ার জন্য, চীন আছে। সুতরাং এই জায়গাগুলোতে আমার মনে হয় যে আমাদের সরকারকেও আরেকটু শক্তভাবে দেখা উচিত, এবং আমাদের শ্রমিক ভাইরা যারা আন্দোলন করছেন বা আন্দোলনে ব্যবহৃত হচ্ছেন, যেটাই হোক না কেন, দিন শেষে বুঝতে হবে চাকরি হারালে কিন্তু তারাই হারাবেন। গার্মেন্ট ওনার যারা আছেন তারা কিন্তু সামহাউ দে উইল ম্যানেজ, তাদের দিন চালানো, জীবন চালানো হুমকির মুখে পড়বে, এটা ভাববার আসলে কোনো কারণ নাই। হুমকির মুখে পড়বে শ্রমিকের জীবন। সুতরাং তারা আসলে তাদের এই উস্কানিতে কতটা পা দেবেন, কতদিন পর্যন্ত পা দেবেন, ফ্যাক্টরি কতদিন পর্যন্ত বন্ধ রাখবেন বা বাড়তে বাধ্য করবেন, এগুলো বিবেচনার বিষয়। আর রাজনীতি তো আসলে বিচ্ছিন্ন কোনো বিষয় না। একটা সমাজে যখন সকল শ্রেণীর মানুষ আসলে মানি ইজ দি অনলি ডিসাইডিং ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, তখন রাজনীতির কাছ থেকে আপনি ভিন্ন কিছু আশা করতে পারেন না। একটা সমাজে আমলা বলেন, একটা সমাজে প্রশাসন বলেন, পুলিশ বলেন, জুডিশিয়ারি বলেন, রাষ্ট্রের অন্যান্য সংস্থাগুলো বলেন, প্রতিষ্ঠানগুলো বলেন, সকল কিছুতে যখন করাপশন ভয়াবহভাবে ঢুকে, তখন রাজনীতিকে আপনি এর থেকে আসলে আলাদা করে রাখতে পারবেন। তবে সিন্স রাজনীতি হচ্ছে সবকিছুর ডিসাইডিং ফ্যাক্টর, সুতরাং পচনটা আসলে রাজনীতি থেকেই শুরু হয়। এবং বিশেষ করে বাংলাদেশে দীর্ঘ সময় আমরা দ্বিদলীয় ব্যবস্থা যেটা দেখেছি, যখন যে ক্ষমতায় থাকে সকল ক্ষমতাই তার হাতে বা এক ব্যক্তির হাতে চলে যায়, যেটা এখন অবশ্য নানান রকম সংস্কারের আলাপ আমরা শুনতে পাচ্ছি। জানি না কতদূর সংস্কার হবে। রাজনৈতিক দলগুলোর এক ধরনের কনসেনসাসের ব্যাপার আছে। আমাদের যে কমিশন, 6টা কমিশন হলো, সেই কমিশনগুলো 3 মাসের মধ্যে রিপোর্ট দেবে, সুপারিশ দেবে, তারপরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসা হবে। তখন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, তারা আসলে সেই সংস্কারের সঙ্গে কতদূর একমত হবে, কোনটা কোনটা তারা করবে না করবে, সেই প্রশ্নগুলো তো থেকেই যায়। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। এই যে পাচারের বিষয়টি, না, এখন তো ডেফিনেটলি বাংলাদেশে এই মুহূর্তে আমি মনে করি এই গভর্নমেন্টের সাফল্যের মধ্যে একটা বড় সাফল্য হচ্ছে মানি লন্ডারিং বন্ধ হয়ে গেছে।
ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং বন্ধ হয়ে গেছে, ব্যাংক লুট বন্ধ হয়ে গেছে, এবং অনেক দিন পর একটু হলেও রিজার্ভ বাড়ছে। অনেক দিন পরেও যারা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তাদের সততা, দক্ষতা এবং নিষ্ঠা প্রশ্নাতীত, এবং তারা এই বিষয়ে সাফল্য দেখাচ্ছে। এবং গতকালকে ডক্টর ইউনূস যে 6টি কমিশন করেছে, এটাই আমরা চাচ্ছিলাম যে একটা রিফর্ম তো করতে হবে। এত বড় একটা বিপ্লবের পরে একটা ব্যতিক্রমী সরকার, সেই ব্যতিক্রমী সরকার যদি ব্যতিক্রমী রিফর্ম না করে, ট্রেডিশনাল পলিটিক্যাল সময় কখনোই রিফর্মগুলো হবে না। সেদিক থেকে আমি মনে করি একটা গুড ডিরেকশন আসছে। এখন বাকিটা হচ্ছে সময়, কতদিন থাকবে, কতদিন লাগবে। এটা একটা রূপরেখা কিছুটা আমরা পাচ্ছি, যে একটা কমিশনগুলো হবে, কমিশনগুলো অক্টোবরে শুরু হবে, এরপরে 3 মাস সময় পাবে, তারপরে আবার আলোচনা শুরু হবে। যেটি মোস্ট ইম্পর্ট্যান্ট এবং যেটি বাস্তবতা, ডক্টর ইউনূস ছাড়া বা তার এই সেট ছাড়া এই মুহূর্তে অর্থনীতিকেও বাঁচাতে পারবে না, এবং অর্থনীতি কলাপস হতে হতে আমাদের একদম দেউলিয়ার পর্যায়ে আমরা চলে যেতাম। সেখানে ব্যাংক রেগুলেশন করা, লুট বন্ধ করা, যেটি বিগত সরকার করেছে, শেষের দিকে নোট ছাপিয়েছে। একজন প্রজ্ঞাবান অর্থনীতিবিদ কখনো নোট ছাপাবেন না। যেহেতু একজন আমলা, যিনি অর্থ সচিব ছিলেন, এবং অর্থ সচিব থাকার সময় বাংলাদেশের ব্যাংকগুলো লুট হয়েছে, এবং সেই সময়ে বাংলাদেশ ব্যাংক চেষ্টা করেছিল, সেই সময় বাংলাদেশ ব্যাংক কিছুটা চেষ্টা করেছিল, এই অর্থ সচিবের কারণে পারেনি, তাকে আবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর করা হয়েছে, যিনি হঠাৎ করেই 64,000 কোটি টাকা ছাপিয়ে ফেলেছেন। তো একটা টাকা ছাপানোর কনসিকুয়েন্স তো ড্রাস্টিক। এটা একটা বড় মাপের দুর্নীতি। ইনফ্লেশন কোথায় নিয়ে গেছেন বাংলাদেশকে, এবং টাকা ছাপিয়ে কখনো পৃথিবীর কোনো দেশ আজ পর্যন্ত অর্থনীতি ঠিক করতে পারেনি। এখন শ্রমিকের যে আন্দোলনটা, ষড়যন্ত্রের কথা রুমিন ফারহানা বললেন, ষড়যন্ত্র তো হবেই, এটা তো মাস্ট। বিপ্লব হবে, কাউন্টার বিপ্লব হবে, অনেকে সরকার অস্বস্তি থাকলে খুশি হবে, কিন্তু বিদ্যুৎ তো দেশে এই মুহূর্তে নাই। আপনি কি করে ফ্যাক্টরি চালাবেন এই মুহূর্তে? এবং অসংখ্য ফ্যাক্টরি অর্ডার এই মুহূর্তে আসেনি, হয়তো কিছুদিন পরে আসবে। যদি অর্ডার না আসে, গার্মেন্টসটা তো একদম মান্থলি বেসিসে চলে। ওরা যে অর্ডার পায়, এলসি পায়, সেই এলসি থেকে ব্যাংক থেকে লোন নেয়, সেই লোনের টাকা দিয়ে মজুরি দেয়, দেন এলসিটা এনক্যাশ করে কিছু প্রফিট করে, খুব মার্জিন বেশি তাও না। এই সিস্টেমে যদি সরকার এখন এদেরকে সাপোর্ট না দেয়, তাহলে এরা টিকতে পারবে না। দেশে শ্রমিককে শান্ত রাখতেই হবে, এর কোনো বিকল্প নাই। তবে অর্থনীতির দিকে আমি মনে করি ডক্টর ইউনূসের উপর আমাদের সকলের আস্থা রাখা উচিত। গতকালে তার বক্তব্যটা খুব মাইনুটলি আমরা শুনেছি, শেষ করে দিচ্ছি। টিভির সামনেও বক্তব্য শুনে হিপনোটাইজ হওয়া যায়, এটা ওনার সেই বক্তব্য শুনে মনে হয়েছে। তো ওনাকে একটু সময় দিতে হবে, বাট ওনাকেও বুঝতে হবে যে পলিটিক্যাল পার্টিগুলো কি চাচ্ছে। পলিটিক্যাল পার্টির মনের ভাষা পুরোটা ওনাকে বুঝতে হবে তা না, কিন্তু কিছু অবশ্যই বুঝতে হবে। ওনার টোটাল বক্তব্যের মধ্যে পলিটিক্যাল দুটো জিনিস আমার কাছে একটু খটকা লেগেছে। মন্ত্রমুগ্ধের মধ্যে আমি শুনছিলাম, একটা হচ্ছে 71 এবং 52 সম্পর্কে উনি কিছুই প্রারম্ভিকে বলেননি, আমরা 71কে অ্যাভয়েড করতে পারি না। আরেকটা হচ্ছে পলিটিক্যাল পার্টি ওনার আলোচনায় খুব কম গুরুত্ব পেয়েছে, বাট আলটিমেটলি পলিটিক্যাল পার্টি তো বাংলাদেশ চালাবে। জি, অসংখ্য ধন্যবাদ। ডক্টর হামিদ। জি, আমাদের ব্যারিস্টার হায়দার সাহেব যেটা বললেন সেটা হচ্ছে, শামীম পাটোয়ারি উনি যেটা বললেন সেটা হচ্ছে, উনি একটা কথা বলেছেন যে ওই লুট বন্ধ হয়েছে, পাচার বন্ধ হয়েছে, এর একটা ভালো দিক। কিন্তু আমি ভাবছি অন্যরকম, যে আসলে লুট করার মতো আর পাচার করার মতো কোনো অর্থ আর নাই, অবশিষ্টই নাই। সুতরাং আপনি কি লুট করবেন? আজকে আমি দেখছিলাম টেলিভিশনে স্কলে আসছিল আমাদের পরিবেশ উপদেষ্টার বক্তব্য। তিনি বলছেন যে জলবায়ু তহবিলের 800 কোটি টাকা একটা বেসরকারি ব্যাংকে রাখা হয়েছে, সেই টাকা সহ ওই ব্যাংক টোটাল 12,000 কোটি টাকা গ্রাহকের টাকা আর নাই, এবং বলছে ওই 2064 বা 65 সালের আগে এই টাকা পরিশোধ করতে পারবে না গ্রাহকদের যে আমানত ওখানে রাখা আছে। এটা হচ্ছে একটা প্রাইভেট ব্যাংকের চিত্র। আপনি ভারতে যান, আপনি ভারতে গিয়ে দেখেন যে ওখানে কয়টা ব্যাংক আছে, বেসরকারি ব্যাংক। আপনি প্রতিবেশী সকল, আপনার কি কখনো আপনার মনে হয় যে বাংলাদেশে ইন্স্যুরেন্স কোম্পানির সংখ্যা, প্রাইভেট ব্যাংকের সংখ্যা, ইভেন টেলিভিশনের সংখ্যাও অন্য যে কোনো এই আকৃতির একটা দেশ, এই আর্থিক সমৃদ্ধির একটা দেশের মধ্যে আমাদের তো এগুলোকে সবইকে আমরা কি জনস্বার্থে করেছি? আমাদের দেশে মজার ব্যাপার হচ্ছে আমরা সবই জনস্বার্থের কথা বলি, কিন্তু একজন রাজনীতিবিদ তিনি বিপুল জনপ্রিয়তা নিয়ে নির্বাচিত হয়ে সরকার গঠন করেন। কালক্রমে দেখা যাচ্ছে যে উনি সবচেয়ে বড় স্বৈরশাসক হয়ে গেছেন। এটার জন্য উনি যতটুকু দায়ী, তার চেয়ে দায়ী হচ্ছে আমরা, যারা আমাদের কনস্টিটিউশন যারা বানিয়েছেন, যারা 70 অনুচ্ছেদ এখনো বহাল রেখেছেন, যারা 48(3) মধ্যে বলে দিয়েছেন যে
মহামান্য রাষ্ট্রপতি দুটো কাজ কেবলমাত্র প্রধান বিচারপতি ছাড়া আর সকল বিষয়ে ওনার পরামর্শ গ্রহণ করবেন। আমি শুধু এই ইনস্ট্যান্সটা বলি যে এখন প্রধান বিচারপতি ছাড়া আর সকল বিষয়ে প্রধানমন্ত্রীর পরামর্শ নেবেন। আমি দেশের প্রেসিডেন্ট বানাবো এটা দিয়ে আমার পার্লামেন্টের একটা ভোট আছে ঠিকই, কিন্তু সংখ্যাগরিষ্ঠ দলের নেতা যিনি তার পছন্দের লোকে হবে প্রেসিডেন্ট। আমি যদি একটা দুর্নীতিবাজ, একটা খারাপ, জনসমক্ষে তার ইমেজ খুবই খারাপ এবং তিনি একটা খারাপ লোক হিসাবেই সমাজে বিবেচিত, এই লোককে যদি আমি দলের পক্ষে মনোনয়ন দিয়ে প্রেসিডেন্টের জন্য দাঁড় করিয়ে দেই, কোনো সাধ্যই আছে ওনার বাইরে আমাদের যাওয়ার বর্তমান বিদ্যমান যে সাংবিধানিক ব্যবস্থা? তো সুতরাং আমাদের যেখানে আইনের মধ্যেই গলদ, ব্যবস্থায় গলদ, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ন্যূনতম ভারসাম্য নাই, ভারসাম্য তো সাধারণভাবে থাকার, এই কারণে সব কিছুই আমি ছোট্ট একটা বিষয় বলতে চাই। এই যে আমাদের রিমান্ড বলতে কিন্তু আইনের বইতে কোনো শব্দ নাই। একটা বিরতির পরে এসে আপনার এই বক্তব্যটি শুনবো। সুপ্রিয় দর্শক, নিচ্ছি 1 মিনিট 30 সেকেন্ডের বিরতি, আশা করি সঙ্গেই থাকবেন। সুপ্রিয় দর্শক, শেষ বিরতির পর ফিরে এলাম এসএটিভি সংলাপে। সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা ডক্টর আব্দুল হামিদের বক্তব্য শুনছিলাম, আবার ফিরব তার কাছেই, আপনার কাছে। আপনি বলতে চাচ্ছিলেন রিমান্ডের বিষয়। তার আগে আপনাকে ছোট্ট একটি কোশ্চেন, মানে দুইটি বিষয়ে আপনার মতামত। সেটি হলো ডিসি বদলি নিয়ে যে ঘটনাটি ঘটলো, আপনি যদি একটু আলোকপাত করেন। আপনারাও তো প্রশাসনে ছিলেন, আপনাদের সময় কিংবা অতীতে কখনো কি এই ধরনের কোনো ঘটনা ঘটেছে? দুর্ভাগ্যজনকভাবে অথবা সৌভাগ্যজনকভাবে অতীতে এরকম ঘটনা আসলে নজির নেই, ঘটেনি। আমার কাছে একটু বিস্ময়করই মনে হচ্ছে, কারণ জেলা প্রশাসক নিয়োগ এটা কোনো কিন্তু পদোন্নতি না। সাবস্ট্যান্টিভ পোস্টটা হচ্ছে ডেপুটি সেক্রেটারি। এটা হচ্ছে ডেপুটি সেক্রেটারি হিসাবে গভর্নমেন্টের বিভিন্ন জায়গায় গভর্নমেন্ট যখন আমাকে পদায়ন করবে আমি সেখানে যাব। একটা হচ্ছে আমি যখন সচিবালয়ে কাজ করব, একটা ব্রাঞ্চের দায়িত্ব থাকবো, আমি ডেপুটি সেক্রেটারি। আর আমি যখন একটা জেলা প্রশাসনের মধ্যে আমি যখন কাজ করব, সেখানে আমি প্রধান নির্বাহী বা জেলা ম্যাজিস্ট্রেট বা জেলা প্রশাসক, আমরা যে নামে বলি। এখন এই পদে যাওয়ার জন্য এত আগ্রহ, এত হই হট্টগোল কেন আমরা করছি? এটা আমি পজিটিভলি দেখতে চাই, ইতিবাচকভাবে। সেটা হচ্ছে আমরা যখন রাজনৈতিক সরকারের সময় যখন এই পদের দায়িত্ব পাই, তখন কিন্তু সবাই খুব ভীত থাকে, খুব আগ্রহী হয়ে যারা যায়, এরা পরবর্তী ভবিষ্যতে তার তোয়াক্কা করে না। এরা মনে করে যে এটাই প্রথম, এটাই শেষ। কিন্তু সাধারণভাবে যারা দল বিরোধী অথবা যারা জনসেবার উদ্দেশ্যে যারা এই পদে যেতে চান, তাদের জন্য কিন্তু এটা একটা বিরাট ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় গভর্নমেন্ট যদি চেঞ্জ হয়। এই সময়টা এরকম সবাই যেতে চাচ্ছে, এটার এই কারণ যে একটা অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আছে এখন অ্যাটলিস্ট রাজনৈতিক যে চাপগুলো, সেখানে এমপি সাহেবদের খবরদারি অথবা জেলা পরিষদের চেয়ারম্যান সাহেব, সবাই যে যোগ্যতা থাকলে আপনি খবরদারি করেন, কোনো সন্দেহ নাই, আমি খুব ওয়েলকাম করব, আপনি আমাকে পরামর্শ দিবেন। কিন্তু আপনার বিষয়টা সম্পর্কে আপনার কোনো ধারণাই নাই, আপনার কোনো যোগ্যতা নাই, সেটা আপনি পরামর্শ চাইতে পারেন, নিতে পারেন, অথবা আপনি সেটা বুঝার চেষ্টা করতে পারেন। কিন্তু সেখানে যখন খবরদারি হয়, এই খবরদারিগুলো অনেক সময় প্রশাসনের কাজকে খুবই ক্ষতিগ্রস্ত করে। এই সময় আমার মনে হয় যে আমার সহকর্মীরা, জুনিয়র সহকর্মীরা সবাই জেলা প্রশাসক হতে চাচ্ছেন এই বিবেচনায় যে তারা হয়তো এই সময়টা জনসভা প্রকৃত অর্থেই করতে পারবেন, ভালো কাজ করতে পারবেন, এটা একটা কারণ হতে পারে। কিন্তু সেটার জন্য আমরা যে পন্থায় যাচ্ছি, সেটা খুবই খারাপ একটা নজির আমরা তৈরি করলাম। কারণ আমরা সরকারি কর্মচারী যারা, আসলে হচ্ছে আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, কিন্তু টার্মটা সরকারি কর্মচারী ব্যবহার করতে করতে এখন আর ওখানে প্রজাতন্ত্রের অস্তিত্ব নেই, আমরা সবাই সরকারি কর্মচারী হয়ে গেছে। তো সেখানে যেটা করা, সেটা হচ্ছে আমরা যেই কাজটা আসলে ওখানে আমাদের করা উচিত ছিল, যেই পদ্ধতিতে যাওয়া উচিত ছিল, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা গতকাল থেকে শুরু করে তার প্রথম যে ভাষণ জাতির উদ্দেশ্যে, সেটার মধ্যেও বলেছেন আপনারা অনুগ্রহপূর্বক দাবি দেওয়ার জন্য হট্টগোল করবেন না, রাস্তা অবরোধ করবেন না, জন দুর্ভোগ সৃষ্টি করবেন না, কারণ মানুষ অনেক দুর্ভোগের মধ্যে এমনি আছে। আপনারা নিয়মতান্ত্রিক পন্থায় আপনারা দাবিগুলো পেশ করেন। এটার জন্য উনি বলেন নাই, কিন্তু আমার বিবেচনা যে এটা করা যেতে পারে, সেটা হচ্ছে প্রত্যেক মন্ত্রণালয়ে আমরা একটা করে দাবি দাওয়া সেল, বা এই যেই নামে দিই আমরা, এরকম একটা সেল গঠন করে দিলাম, যার যেটা দাবি দাওয়া, যার যেটা বক্তব্য, সেই সেলের মাধ্যমে করলো, এবং প্রয়োজন বুঝে, গুরুত্ব বুঝে, ভার বুঝে আমি সেটা প্রাসঙ্গিক যারা, তাদের সাথে বৈঠক করে এটা সমাধান করলাম।
অথবা আমার লেভেলে পারলে পারলাম, না হয় উপরের লেভেলে গেলাম। কিন্তু এখন জেলা প্রশাসকরা যেটা করেছে, তাদের নজির স্থাপন করা উচিত ছিল যে না, দাবি দেওয়া এভাবে হ্যান্ডেল করা যায়। সরকার খুব তড়িঘড়ি করে সরকারকে এই পরিবর্তনগুলো করতে হয়েছে জেলা প্রশাসকদের, কারণ সবাই পূর্ববর্তী সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত এবং সেটা নিয়ে জনরোষ ছিল। এখন নতুন ডিসি নিয়োগ করার জন্য যতটুকু সরকারকে সময় দেওয়া উচিত ছিল ততটুকু সরকার পায়নি। সেটার বাছাই প্রক্রিয়ার মধ্যে হয়তো কারো কারো ক্ষেত্রে দু একটা ভুলভাল থাকতেই পারে, এটা সকল ক্ষেত্রেই হয়। সেটা রিমান্ড নিয়ে বলতে চাচ্ছি না। হ্যাঁ, না, আমি এটা এই ডিসির অংশটা বলে নেই যে যদি আমার ভুলভাল হয়ে থাকে, সরকার কিন্তু বেশ কিছু আছে, দৃষ্টান্ত আছে যে সরকার যখন বুঝেছে যে ভুল হয়েছে, সরকার সেটা কারেক্ট করেছে এটাকে, এবং কতগুলো প্রজ্ঞাপনে কিন্তু রিপ্লেসমেন্ট হয়েছে। এক্ষেত্রেও আমরা খুব নিয়ন্ত্রান্ত্রিক পদ্ধতিতে জনপ্রশাসন সচিবের কাছে আমরা নলেজে আনতে পারতাম যে ইনার ক্ষেত্রে যে ডিসি করা হয়েছে এই ভুল হয়েছে, কারণ ইনার অতীতটা হচ্ছে এই রকম। সেটা না করে আমরা যেটা করেছি সেটা খুবই খারাপ নজির হয়েছে। এবং তবে আমি যেটা বললাম, আশা করি সবাই ইতিবাচকভাবেই আসলে ওখানে যেতে চাচ্ছে জনসভার উদ্দেশ্যেই, কারণ এটার মধ্যে বাড়তি কোনো সুযোগ সুবিধা তো নাই। বেতন ভাতা আমি যা পাচ্ছি, ডিসিও তাই পাবেন। আর আমি রিমান্ড প্রসঙ্গে একটা কথা বলছিলাম, দুজনেই ব্যারিস্টার, আপাত মানে আরও এই সকল বিষয়ে মানে আমার চেয়ে অনেক বেশি প্রাজ্ঞ, সবসময় বলেন। আসলে রিমান্ড আইনের কোনো, আমাদের যে ফৌজদারি কার্যবিধি 1898-র মধ্যে রিমান্ড কোনো শব্দ নয়। যেটা রিমান্ডের যেই আইনটা আমরা প্রয়োগ করি সেটা হচ্ছে ফৌজদারি কার্যবিধির 167 ধারা 167। সেটার মধ্যে যেটা বলা আছে সেটা হচ্ছে, আইন হচ্ছে যে আপনি যখন কোনো অপরাধীকে গ্রেপ্তার করবেন, উইদিন 24 আওয়ার্স ইউ উইল হ্যাভ টু প্রডিউস হিম টু দি নেক্সট, মানে নিয়ারেস্ট ম্যাজিস্ট্রেট, যার কাছে আপনি পাবেন তার কাছে আপনি প্রডিউস করবেন। কিন্তু দেখা যায় যে কারো বিরুদ্ধে যদি অনেক সময় আমরা 54 ধারায় গ্রেপ্তার করি, অনেক সময় অনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার করি। এখন যেরকম গণ মামলা হচ্ছে বা অতীতে যে গণ মামলাগুলো আমরা দেখেছি, রাজনৈতিক মামলা হচ্ছে, সেখানে আপনি 24 ঘন্টায় ওই আসামির থেকে ঘটনার আদ্যপান্ত কোনো কিছুই আপনার পক্ষে জানা সম্ভব না। সুতরাং আপনার পক্ষে 24 ঘন্টায় তদন্ত কাজ শেষ করা সম্ভব না। তখন জিজ্ঞাসাবাদের জন্য কোর্টকে বলবেন অধিকতর তদন্তের জন্য, আপনার ওই আসামি থেকে আপনি তথ্য নেওয়ার জন্য অধিকতর জিজ্ঞাসাবাদ, অধিকতর মারপিট না কিন্তু। এখন বাস্তবে হচ্ছে রিমান্ডটা হয়ে গেছে অধিকতর মারপিটের জন্য। আমি একটা ছোট্ট উদাহরণ দেই, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের প্রাক্তন ভিপি, হ্যাঁ, ভিপি নূর, হ্যাঁ, পুলিশের কাঁধে ভর দিয়ে, আপনার যদি মনে থাকে, আমাদের সবারই মনে আছে যে 2 কাঁধে ভর দিয়ে, একবার রিমান্ডে নেয়ার 5 দিন রিমান্ডের পরে 2 কাঁধে ভর দিয়ে উনি দাঁড়াচ্ছেন। ওনার পায়েও দাঁড়ানোর ক্ষমতা নাই, কথা বলার অস্তিত্ব নাই, ওনার বাবা ওনার সাথে কথা বলতে চেয়েও পারেন নাই। একজন বিচারক, এখানে কিন্তু সলিমুদ্দিন বসেছিল না, একজন বিচারক যিনি বিচার প্রক্রিয়ার মাধ্যমে, যিনি সঠিক নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যম দিয়ে ওখানে এসেছেন। এবং বিচারকের ক্ষেত্রে যেটা প্রথমেই অ্যাপ্লাই করতে বলা হয় সেটা হচ্ছে জুডিশিয়াল মাইন্ড। আমরা সাধারণ মানুষের জুডিশিয়াল মাইন্ড নাই, ওনার একটা জুডিশিয়াল মাইন্ড আছে। এবং আইনে পরিষ্কার বলা আছে, আপনি ওই লোককে যদি দেখেন যে সে নির্যাতনের শিকার হয়েছে, পুলিশ তার উপর অত্যাচার করেছে, আপনি উইদাউট ফার্দার আপনি পুলিশের বিরুদ্ধে প্রসিড করবেন। আর 2 নম্বর হচ্ছে তাকে আগে প্রথমে চিকিৎসার ব্যবস্থা করবেন। আমরা কি অবাক হয়ে দেখলাম যে দ্বিতীয়বার ওনাকে হাসপাতালে পাঠানোর কথা, সেটা না পাঠিয়ে আরেকবার রিমান্ড দিল। তো এটাই হচ্ছে রিমান্ডের ব্যবহার। এটা এখন আপনি এই জিনিসগুলো যদি আপনি রাষ্ট্রের মধ্যে, যদি আইন প্রয়োগকারী সংস্থা, বিচার ব্যবস্থার মধ্যে যদি এই গলদগুলো রেখে যদি আমরা কোনো রকমে যদি আবার শুরু করি, তাহলে কিন্তু দেশ আর আগাবে না, ছাত্র জনতার অবস্থান ব্যর্থ হবে। এই যে বিষয়টি নিয়ে আলোচনা হলো, অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করা যেতে পারে, একটু সময় দিতে হবে। একটা হচ্ছে রিমান্ড, যেটা বলেছেন উনি খুব রাইটলি বলেছেন, ইংল্যান্ডেও রিমান্ড আছে। রিমান্ড শব্দ নেই, রিমান্ড মানে হচ্ছে আপনি জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাবেন, সেখানে 2টো রক্ষা কবচ আছে, 3টা। প্রথম হচ্ছে আপনি চাইলে আপনি জিজ্ঞাসাবাদের সময় আপনার লয়ার পাশে বসে থাকবে, আপনি তাকে অ্যালাউ করতে হবে। 2, পুরো ইন্টারভিউ রেকর্ড হবে। 3, পুরো ইন্টারভিউ রেকর্ডের ট্রান্সক্রিপ্ট, রিটেন ট্রান্সক্রিপ্ট কোর্টে দেওয়া হবে। কোর্ট অক্ষর বাই অক্ষর দেখবে জিজ্ঞাসাবাদে কোথাও কোনো অপারেশন ছিল কিনা, এবং যদি অপারেশিভ কিছু থাকে, তোমাকে ছেড়ে দিব, তোমার বাচ্চাকে দেখতে পারবে, এই কথা বলার কারণে একটা কনফেশন বাতিল হয়ে গেছে। ড্রাগ অ্যাডিক্টেডকে বলা হয়েছে ড্রাগ দেওয়া হবে, স্বীকার করো, কনভিকশন বাতিল হয়ে গেছে, আর লয়ারও বসে থাকতে পারবে। আমাদের ওই দিকে যাওয়া উচিত। একটা রিমান্ড টর্চার বেসড ক্রিমিনাল সিস্টেম, কনফেশন বেসড ক্রিমিনাল সিস্টেম ইজ এ ম্যানেজ টু দ্য সোসাইটি। ক্রিমিনাল জাস্টিস সিস্টেম হবে সায়েন্টিফিক বেসিক, ডিএনএ থাকবে, ফরেন্সিক থাকবে, সিসি ক্যামেরা থাকবে, আঙ্গুলের ছাপ থাকবে, চুলের মাথার চুল থাকবে, সো অটোমেটিক্যালি সেখান থেকে হয়ে যাবে। হলি অ্যান্ড জেসিকা মার্ডার হয়েছিল ইংল্যান্ডে, সেখানে কোনো এভিডেন্স ছিল না, শুধু একটা এভিডেন্সে দেখা গেল সিসি ক্যামেরার মধ্যে ওই মেয়েদের কাপড় পুরাচ্ছে যিনি,
ওটা দেখার পরে সে কনফেশন করছে, হ্যাঁ আমি মেরে ফেলেছি। নাও জুডিশিয়ারি গত 10-12 বছরে আমি খুব দুঃখের সাথে দেখেছি তাদের ওত পালন করতে পারে নাই, এবং এটার জন্য কিছুটা তাদের নিজেরও দোষ আছে, কিছুটা কাঠামোগত দোষ আছে। প্রথম হচ্ছে বাজেট এবং সুযোগ সুবিধা এত কম, এই কম বাজেটে কখনো কোনো জুডিশিয়ারি ন্যায় বিচার দেওয়া অসম্ভব। ব্রিটিশ পিরিয়ডে দিয়েছে, ব্রিটিশ পিরিয়ডে সেই সময় মুন্সিফরা জমিদারকে নিয়ে আসতো, ব্রিটিশ পিরিয়ডে মুন্সিফরা ব্রিটিশদেরকেও জেলে পাঠিয়েছে ভারতীয়দের টর্চার করার কারণে, ন্যায় বিচার করেছে, কিন্তু ফাঁসি দিয়েছে মুক্তিযোদ্ধাদের, সেটাও বিচারিক প্রক্রিয়ায়। এখন কেন পারছে না? এখন পারছে না গত 10-12 বছরে একটা হচ্ছে বাজেট এবং কাঠামো ইনফ্রাস্ট্রাকচার খুবই বাজে, এবং এটা নিয়ে সংসদে আমি অনেকবার কথা বলেছি। মৎস্যর বাজেট হলো 3600 কোটি টাকা, জুডিশিয়ারির বাজেট হলো 1800 কোটি টাকা। দেন আসেন সাংবিধানিক কাঠামোতে, যেটা উনি বললেন 48(3)তে বলা আছে দুটো কাজের বাইরে সব কাজ প্রাইম মিনিস্টার করবে। এখন আমাদের নির্বাচন কমিশনারের জন্য একটা আইন হয়েছে, সে আইনে নির্বাচন কমিশনার যদি রাষ্ট্রপতি নিয়োগ দেয় তাহলে কার পরামর্শ শুনতে হবে? প্রধানমন্ত্রী। আমাদের এখানে বলা আছে অডিটর জেনারেল একটা ইন্ডিপেন্ডেন্ট চ্যাপ্টার নিয়োগ দিতে হবে, কার পরামর্শ? প্রধানমন্ত্রী। আমরা এক্সিকিউটিভকে কিন্তু এখানে কিন্তু সংবিধানের একটা চ্যাপ্টার আছে পার্ট 4 এক্সিকিউটিভ, সেখানে প্রথমে আছে প্রেসিডেন্ট, তারপরে আছে হচ্ছে আপনার প্রাইম মিনিস্টার, তারপরে আছে লোকাল গভর্নমেন্ট। কিন্তু সার্ভিস অফ বাংলাদেশ কিন্তু ওই চ্যাপ্টারে নাই। সার্ভিস অফ বাংলাদেশ তো পিওরলি এক্সিকিউটিভ, কিন্তু সেটা কিন্তু পার্ট 9-এ আলাদা চ্যাপ্টার করা হয়েছে, আলাদা পার্ট। পিএসসি আলাদা চ্যাপ্টার, কেন? যে নিউট্রালিটি থাকবে ব্যুরোক্রেসির, সেটা রাখা হয়নি, কারণ ওই পিএসসির চেয়ারম্যান নিয়োগ হবে কার অ্যাডভাইসে? প্রাইম মিনিস্টার অ্যাডভাইসে। নট অনলি দ্যাট, জুডিশিয়ারিতে দু জায়গায় বলা আছে, একটা 94(4)-এ বলা আছে সুপ্রিম কোর্ট ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে, আর 116(a) বলা আছে যে সাবঅর্ডিনেট করে জাজরা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে, এটা বলা আছে। কিন্তু বাস্তবতা হলো 115-এ বলা আছে রাষ্ট্রপতি নিয়োগ দিবে, কার অ্যাডভাইসে? মেরিটোক্রেসি থাকলো, সেটা হচ্ছে প্রাইম মিনিস্টার। আর রাষ্ট্রপতি পদোন্নতি থেকে সব কিছু করবে ইন কনসালটেশন উইথ চিফ জাস্টিস, কিন্তু সেখানেও প্রাইম মিনিস্টার। তো জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট কীভাবে কাজ করবে? কে চিফ জাস্টিস হবে, কে অ্যাপিল ডিভিশন জাজ হবে, আলটিমেটলি এটা প্রাইম মিনিস্টার ডিসিশন নিয়েছে, অথবা ল মিনিস্ট্রি। সেইটার একটা কাঠামো আমি জানি না, অবশ্যই বিচার বিভাগ নিয়েও সংস্কারের বিষয়টি আছে। জাস্টিস শাহাবু নাইম মমিনুর রহমান ইজ এ জাজ অফ আনইম্পেকেবল রেপুটেশন। তিনি 111-এ দুর্দান্ত সাহস দেখিয়েছেন, এবং তার লয়ের উপর জ্ঞান, তার অনেস্টি, তার সততা আনবিলিভেবল। তো উনি নিশ্চয়ই এই জিনিসগুলো নিয়ে আসবেন এবং ভালো ভালো রিফর্ম আসবে, এবং সেই রিফর্মটা যেন এমন হয় যে কোনো সরকার চাইলেও যেন জুডিশিয়ারিকে আত্মস্থ করতে না পারে, কবজায় না নিতে পারে। এবং সেক্ষেত্রে জুডিশিয়ারিকেও সতর্ক থাকতে হবে, ইউনাইটেড থাকতে হবে, যে আমি টাফ নাট হব, আনএমেনেবল হব। সেই আনএমেনেবল হওয়ার মানসিকতা না থাকলে কিন্তু গ্রেট জাজ হতে পারবে না, গ্রেট জুডিশিয়ারি হবে না। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার রুমিন ফারহানা। আমরা মনে হয় রাষ্ট্রের নিরাপত্তা থেকে আসলে সার্বিকভাবে এই যে রিমান্ডের বিষয়টি আসলো, বিচারকদের নানান বিষয়, প্রধানমন্ত্রীর ক্ষমতা, সার্বিক বিষয়ে তো সংস্কারের জন্যই তো কমিশন হচ্ছে। আমি এটাকে রাষ্ট্রের নিরাপত্তা থেকে খুব আলাদা করে দেখি না এ কারণে যে একটা রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো যখন ভঙ্গুর হতে থাকে না, রাষ্ট্র অটোমেটিক্যালি অনিরাপদ হয়ে পড়ে, দুর্বল হয়ে যায়, এবং বাংলাদেশ একটি অত্যন্ত দুর্বল রাষ্ট্র। দেখুন, বিচারক নিয়ে আমরা আলাপ করছি, আমাদের বাংলাদেশে সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের কোনো আইন আমরা কিন্তু কেউ এখনো করি নাই, এবং এতগুলো সরকার আসলো, এতগুলো সরকার গেল, কারো মনে হলো না যে সুপ্রিম কোর্টটাকে অন্তত আমরা নিরাপদ রাখি, নিরপেক্ষ রাখি, সৎ, যোগ্য, সাহসী মানুষদেরকে সুপ্রিম কোর্টে অ্যাপয়েন্ট করি। করলে কি হতো জানেন? পলিটিক্যাল, এই যে এখন গণহারে যেই দল ক্ষমতায় থাকে আরেক দলের বিরুদ্ধে গণহারে মামলা দেয়, কনস্টিটিউশনাল চেঞ্জ সুপ্রিম কোর্টের ঘাড়ে বন্দুক রেখে এই কাজগুলো তারা করে, পলিটিক্যাল কোয়েশ্চেন ডিসাইড করে অ্যাপিলেট ডিভিশন বাংলাদেশে। এবং এই যে আজকে বাংলাদেশের গত 15 বছরের যেই ধস, সেটার জন্য অনেকে বলেন যে একজন চিফ জাস্টিস প্রত্যক্ষভাবে দায়ী, তিনি হচ্ছেন খায়রুল হক। তো আমরা সকল কিছুই জজদের ঘাড়ে বন্দুক রেখে করব, এবং আমি চেষ্টা করব আচ্ছা ও যখন ক্ষমতায় আসবে ও রিফর্মগুলো করুক, আমি আমারগুলো আগে তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে কনফার্ম করে ফেলি। এই সংস্কৃতি না ব্যাকফায়ার করে। এখনো যদি আমাদের পলিটিশিয়ানরা এটা না বোঝে, আমি জানি না আসলে আর কত রক্তপাত, আর কত জেল, আর কত অপমান, আর কত অপদস্থ হলে আমাদের পলিটিশিয়ানরা এটা বুঝবে। দেখেন, আমরা যখন প্র্যাকটিস করেছি, আমি আসলে নাম নিতে দ্বিধা হয় তাও নেই, ওয়াহাব মিয়া স্যার কিন্তু খুব বিখ্যাত মানুষ ছিলেন, অত্যন্ত অনেস্ট, অত্যন্ত পরিশ্রমী, এবং তিনি তার প্র্যাকটিসিং লাইফেও তিনি অত্যন্ত সুনামের সঙ্গে একজন
দায়িত্ব পালন প্র্যাকটিশনার করেছেন। ছিলেন। যখন তিনি দেখলেন প্রধান বিচারপতিকে বন্দুকের নলের মধ্যে দিয়ে সুপ্রিম কোর্ট থেকে বেরোতে হচ্ছে, দেশ ছাড়তে হচ্ছে, ওনারা যদি ঐক্যবদ্ধভাবে সিনহার ব্যাপারে দাঁড়াতেন, তাহলে জুডিশিয়ারি নিয়ে আজকে যে 116 অনুচ্ছেদ নিয়ে আমরা কথা বলছি, যে আমাদের লোয়ার জুডিশিয়ারি, এই যে রাষ্ট্রপতি উইথ দি কনসালটেশন অফ দি প্রাইম মিনিস্টার, এই জায়গাটা কিন্তু হতো না। তাহলে কি হতো? সুপ্রিম কোর্টের একচ্ছত্র অধিকার থাকতো, নিম্ন আদালতের পদ বদলি, পদায়ন, নিয়োগ, সকল কিছু, অপসারণ, সকল কিছু সুপ্রিম কোর্টের হাতে থাকতো। ঐক্যবদ্ধ তো হলো না আমাদের অ্যাপিলেট ডিভিশন। এবং পরে দেখা গেল যখন ওনার হয়তো একটা ইচ্ছা ছিল উনি প্রধান বিচারপতি হবেন, যেই মুহূর্তে ওনাকে প্রধান বিচারপতি না করে আরেকজনকে করা হলো, উনি পরের দিনে উনি রিজাইন করলেন। এবং এটা খুব পরিষ্কার হয়ে গেল যে কেন আসলে এত কিছু। তো আমরা প্রধান বিচারপতি হওয়ার স্বপ্ন দেখব, কিন্তু আমাদের সেই মরাল স্ট্রেংথ অ্যান্ড মরাল ইয়েটা শক্ত হবে না। আমরা আসলে নিজেদের নানান সুযোগ সুবিধার জন্য আপোষ করতে থাকবো প্রত্যেক মুহূর্তে মুহূর্তে। তাহলে আমি পলিটিক্যাল পার্টিগুলো আসলে এরকম মানুষকেই ব্যবহার করতেই থাকবে। আমি স্যারের সাথে একটা ব্যাপারে একটু দ্বিমত না, মানে একটু ভিন্নভাবে আমি যদি একটু দেখি, ডিসি ব্যাপারটা, হ্যাঁ ওনারা ডেপুটি সেক্রেটারি র্যাঙ্কের, কিন্তু ডিসি হয় কি একটা এলাকায় গেলে না উনি রাজার মতন হয়ে যান। একটা সেক্রেটারিয়েটে কিন্তু রাজার মতন চলা যায় না, বেতন ভাতা হয়তো একই, কিন্তু ডিসি হচ্ছেন ওই জেলার একটা রাজা। এমনকি মন্ত্রী এমপিরাও এখন যেভাবে মানে বিরাজনীতিকরণ হয়েছে গত 15 বছর, ডিসিকে দেখলে বরং মন্ত্রী এমপিরাই দাঁড়ায় আগে সালাম টালাম দেয়। তো এক ধরনের রাজা রাজা ফিলিং তো হয়। সেটার জন্যই হয়তো এগুলোকে বলা হয় একটু পলিটিক্যালি অ্যাপয়েন্টেড, বা একটু যারা সুনজরে থাকেন ওই রাজত্বটা তারা পান আর কি। সে কারণেই ডিসির জন্য এত তদবির, এত দৌড়ঝাঁপ। এবং যেহেতু এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, এই সময় যদি আপনি ডিসি হতে পারেন না, আপনার গায়ে কিন্তু কোনো রং লাগলো না। নাহলে এতদিন যারা ডিসি হচ্ছে তারা দৌড়ের উপরে, বিএনপির সময় যারা ডিসি ছিল তারা আওয়ামী লীগের সময় দৌড়ের উপরে ছিল, চাকরি টাকরি হারায় ওএসডি টোএসডি হয়ে একাকার। কিন্তু এখন যারা হবে তারা কিন্তু আরামের সাথে রাজত্ব করতে পারবে। সেটাও একটা কারণ এই মানে দৌড়াদৌড়ি ডিসি হওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার রুমিন ফারহানা, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এবং ডক্টর আব্দুল হামিদ আমাদের এখানে এসে মূল্যবান অনেকগুলো কথা বলবার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে, মানুষের জীবন তো কচু পাতার পানির মতো, এবং এই ক্ষণস্থায়ী জীবনে মানুষের কত চাই, তার চেয়ে আসুন আমরা ব্যক্তি স্বার্থের কথা ভুলে যাই, আমরা নীতি নৈতিকতা নিয়ে দেশ এবং জনগণের কল্যাণে কাজ করি, একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন। এবং বলে রাখি, এসএটিভি সংলাপ পুনঃপ্রচার হয় শুক্রবার সকাল 7:30টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।